হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা সবাই, কেমন আছো? সবাই দ্রুত চলে আসো, সবাই দ্রুত চলে আসো। ইন্টিগ্রেশন অধ্যায়ের 3 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। ইন্টিগ্রেশন অধ্যায়ের 3 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। আজকে ক্লাসটা খুবই ইন্টারেস্টিং, খুবই সুন্দর, খুবই চমৎকার একটা ক্লাস হবে। খুবই সুন্দর সুন্দর কিছু ম্যাথ করব। তবে আজকে ক্লাসটা বোঝার জন্য অবশ্যই ইন্টিগ্রেশনের প্রথম 2টা ক্লাস করা থাকা লাগবে। আমাকে একটু সবাই কমেন্টে জানাই দাও, তোমরা যারা আজকে ক্লাসটা লাইভে করতে আসছো, প্রথম 2টা ক্লাস কি করা হয়েছে? যদি করা না হয়ে থাকে তাহলে বুঝতে পারবা না। ওকে, সবাই দ্রুত চলে আসো। আমি আর 1 মিনিটের মধ্যেই ক্লাস শুরু করে দিব। ওকে, ভেরি গুড। প্রথম 2টা ক্লাস করা থাকলে এবং তুমি যদি অন্তরীকরণ অধ্যায়টা ভালো মতো কভার করে থাকো, অ্যাটলিস্ট পর্যায়ক্রমিক অন্তরজের আগ পর্যন্তও যদি কভার করে থাকো, তাইলেই সুন্দর মতো বুঝতে পারবা, কোনো অসুবিধা হবে না। ওকে, এখন আমাকে তোমরা একটা কথা বলো, গত ক্লাসে যে আমি এই ম্যাথটা করে দিছিলাম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস কস এক্স, মনে আছে? আমি এই যে এই সূত্র দিয়ে করে দিছিলাম, আর তোমাদেরকে বলছিলাম যে এটা আরেকভাবে করা যায়। কিভাবে? হরের অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ। ওইভাবে করলে কি উত্তর এটা আসে? উত্তর কিন্তু এটা আসে না, উত্তর কিন্তু অন্য আরেকটা আসবে। তাহলে কথা হচ্ছে ভাইয়া কোনটা সঠিক? উত্তর হচ্ছে দুইটাই সঠিক, দুইটা অ্যান্সারই কারেক্ট। তুমি যে কোনো একভাবে করলেই হবে। আমরা যখন ডেফিনিট ইন্টিগ্রাল পড়বো, মানে নির্দিষ্ট যোগজ, যখন লোয়ার লিমিট এবং আপার লিমিট দেওয়া থাকবে, এটা আমরা লাস্টের দিকে পড়বো। ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় এবং নির্দিষ্ট যোগজ, লোয়ার লিমিট এবং আপার লিমিট দেওয়া যে ম্যাথগুলা, ওগুলা ইন্টিগ্রেশনের লাস্টের দিকে আসে। তো তোমরা যখন লাস্টে ওই ম্যাথগুলো দেখবা, তখন দেখবা যে তুমি যেই প্রসিডিউর মেনেই করো না কেন, উত্তর দুইটাই সঠিক। এবং লোয়ার লিমিট এবং আপার লিমিট তুমি যখন বসাবা, উত্তর দুইটাতে সেম আসবে। কাজেই কনফিউশনের কিচ্ছু নাই, বুঝছো? ইন্টিগ্রেশনে এমন হইতে পারে যে একই ম্যাথ দুইভাবে করা যায় এবং দুইভাবে ভিন্ন ভিন্ন ফরম্যাটের অ্যান্সার আসে, বাট দুইটাই সঠিক। বুঝতে পারছো ব্যাপারটা? লাস্টে তুমি যখন লিমিট বসায় চেক করবা, এখানে তো এগুলাতে কোনো লিমিট নাই, এগুলাকে বলে অনির্দিষ্ট যোগজ। লিমিট যদি থাকতো, দুইটারই অ্যান্সার সেম আসতো। কাজেই চিন্তার কোনো কারণ নাই। তুমি যদি ভুল না করে থাকো, যদি তোমার অ্যান্সারটা কারেক্ট হয়ে থাকে, মানে তুমি ম্যাথে কোনো ভুল না করলে দুইটা অ্যান্সারই সঠিক, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে? ওকে, তো চলো আমরা আজকে ক্লাস শুরু করব। চমৎকার 2-1টা ম্যাথ দিয়ে আমরা আজকে ক্লাস শুরু করব। প্রশ্নটা তোলো। হ্যাঁ, ঠিক আছে। এই সপ্তাহের শুক্রবারে ক্লাস আছে না? এই শুক্রবারে তো ক্লাস নাই, রুটিন দেখছো না? এই শুক্রবারে এই সপ্তাহে 3টা ক্লাস, শনি সোম বুধ। আর আগামী সপ্তাহে 2টা ক্লাস হবে, বুধ এবং শুক্র। আমাদের এই যে এই রবিবারে গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম, এই জন্যে আগামী সপ্তাহের শনি এবং সোম এই 2 দিন বন্ধ থাকবে। গত কয়েকদিন যাবৎ ডেইলি 28 ঘন্টা কাজ করতেছি। একে তো ক্লাস, তারপরে গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামের কাজ। ডেইলি টাইম হচ্ছে 24 ঘন্টা, আর আমি কাজ করতেছি 28 ঘন্টা। বুঝছো ব্যাপারটা? এই জন্যে এই শুক্র শনি সোম এই 3 দিন বন্ধ থাকবে। তোমাদের নেক্সট ক্লাস হবে আগামী সপ্তাহের বুধবারে। হ্যাঁ, ঠিক আছে, প্রশ্ন তোলা হয়ে গেছে। এখন এখানে কি করব বলো তো? এটা দেখার পরেই মনে হয় না সরকারি সূত্র কার কার মনে হয় বলো? এই যে sin 2x, sin 2x মানে তো 2 sin x cos x, আর এই 1 এর জায়গায় sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস sin 2x মানে কি 2 sin x cos x। এই কথা সত্য বলো? এই ম্যাথটা দেখার পরেই এই সূত্রটার কথা কার কার মনে হয়? প্রথমে ত্রিকোণমিতির কাজ করতে হবে যে ভাইয়া sin 2x মানে হচ্ছে 2 sin x cos x, আর 1 এর জায়গায় বসায় দিলাম sin স্কয়ার প্লাস cos স্কয়ার, সরকারি সূত্র। আচ্ছা, এখন আমাকে তোমরা বলো, এই যে রুট ওভার, ভাই আমার টার্গেট হচ্ছে রুট ওভারটাকে সরাইতে হবে, রুট ওভারটাকে এলিমিনেট করতে হবে। তাহলে এখন আমাকে বলো, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, আমি কি এটাকে sin x মাইনাস cos x হোল স্কয়ার লিখতে পারি? পারি কিনা বলো? a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি? দ্রুত কমেন্ট করো, দ্রুত। পারি পারি পারি? আচ্ছা, পারি। এখন তোমরা কি একটা জিনিস জানো যে a মাইনাস b হোল স্কয়ার যে কথা, b মাইনাস a হোল স্কয়ার যে একই কথা? এটা কে কে জানো?
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটাকে কেউ চাইলে এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারে, কেউ চাইলে বি মাইনাস এ হোল স্কোয়ার লিখতে পারে। তো কারো যদি ইচ্ছা হয় যে ভাই মনে করো অবলিক, তোমার দুইটাই লেখার দরকার নাই, যে কোনো একটা লিখলেই চলবে। কেউ যদি সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার না লিখে, কেউ যদি এটা লিখে কজ এক্স মাইনাস রুট ওভার অফ কজ এক্স মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার, বলো তাকে কি তুমি ভুল বলতে পারবা? সে কি কোনো ভুল করছে বলো? দুইটাই কিন্তু সঠিক। এ মাইনাস বি হোল স্কোয়ারও লেখা যাবে, বি মাইনাস এ হোল স্কোয়ার লেখা যাবে, যে কোনো একটা লিখলেই চলবে। তুমি এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো। এইবার দেখো স্কোয়ার রুটে কাটাকাটি, সাইন এক্স মাইনাস কজ এক্স ডিএক্স। কেউ যদি এভাবে করে সে লিখবে কি? সে লিখবে কজ এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। বুঝতেছে ঘটনা? যদি ওইভাবে করে, এখানে খেয়াল করে দেখো, সাইন এক্স কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রাল করলে কি হয়? মাইনাস কজ এক্স। মনে আছে তো সাইন এক্স এর কিন্তু ইন্টিগ্রালের সূত্র মাইনাস কজ এক্স, আর কজ এক্স এরটা প্লাস সাইন এক্স। তাহলে মাঝখানে আছে মাইনাস, তাহলে মাইনাসই থাকবে, মাইনাস সাইন এক্স প্লাস সি। এই যে একটা অ্যান্সার। দেখো সাইন এক্স এর ইন্টিগ্রাল মাইনাস কজ এক্স আর কজ এক্স এর ইন্টিগ্রাল প্লাস সাইন এক্স, বাট সামনে যেহেতু মাইনাস আছে মাইনাসটা থাকবে। আর এখানে কি হবে বলো? কজ এক্স এর ইন্টিগ্রাল কি? কজ এক্স এর ইন্টিগ্রাল হচ্ছে প্লাস সাইন এক্স, আর সাইন এক্স এর ইন্টিগ্রাল মাইনাস কজ এক্স। সামনে আছে মাইনাস, সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস কজ এক্স প্লাস সি। দুইটা অ্যান্সারই সঠিক। কে কে বুঝছো বলো? ভাই যদি এটা লিমিট দেওয়া থাকতো, ধরো এটা একটা ইন্টিগ্রালের ম্যাথ, মানে ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয়। তুমি যখন লাস্টে শিখবা ডেফিনিট ইন্টিগ্রাল, লিমিট দেওয়া থাকবে বা ক্ষেত্রফল নির্ণয়, যদি এটা দিয়ে কেউ কোনো একটা স্পেসিফিক লিমিটে ক্ষেত্রফল বের করে, অ্যান্সার যত আসবে এটা দিয়েও সেমই আসবে। কারণ কি? তুমি যদি এখান থেকে এটা মাইনাস কমন নেও, তাহলে তো এটা সাইন এক্স প্লাস কজ এক্স হয়ে যাচ্ছে। আচ্ছা ক্ষেত্রফল কি নেগেটিভ হইতে পারে বলো? ক্ষেত্রফল কি নেগেটিভ হইতে পারে? না। যখন আমরা ক্ষেত্রফল বের করব তখন এই মাইনাস কমন নিয়ে মাইনাসটা বাদ দিয়ে দিব। ধরো যে এতটুকুর মধ্যে তুমি যেটা মাইনাস কমন নেও, তাইলেই তো সাইন এক্স প্লাস কজ এক্স হয়ে যাচ্ছে। বাট এটা নিয়ে তোমার এখন চিন্তা করার দরকার নাই। ওটা যখন আমরা ডেফিনিট ইন্টিগ্রাল পড়বো বা ইন্টিগ্রেশনের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় পড়বো, সব কনসেপ্ট তোমার ক্লিয়ার হবে। তুমি আপাতত এতটুকু জেনে রাখো যে কেউ যদি রিটেনে এভাবে করে সেও ফুল মার্কস পাবে, কেউ যদি এভাবে করে সেও ফুল মার্কস পাবে। আর কারো যদি ইচ্ছা হয় ভাই আমি দুইটাই দেখাই দিব, তাইলে তো আরো ভালো। মনে করো পরীক্ষায় ধরো রিটেনে আসলো, রিটেনে আসলে তুমি এইটাও দেখাইলে এটাও দেখাইলা, তাহলে আরে আরো ভালো। বাট একটা দেখাইলেই তোমাকে ফুল নাম্বার দিয়ে দিবে। ঠিক আছে, ওকে ফাইন। তাইলে এখন এটা গেল। এরপরের ম্যাথটা এখানে কি করবো বলো তো? সেম কাজ না? প্রশ্নটা তোলো আর আমাকে বলো, ত্রিকোণমিতি অধ্যায় যারা পড়ছো মনে আছে সূত্র? সাইন এ সমান অ্যাঙ্গেল অর্ধেক হয়ে যায় 2 sin a বাই 2 cos a বাই 2। ভাই কারো যদি ত্রিকোণমিতির সূত্র মনে না থাকে তাইলে কিন্তু সে বিরাট বিপদে পড়বে। ত্রিকোণমিতির সূত্র মনে রাখাই লাগবে। সাইন এ সমান 2 sin a বাই 2 cos a বাই 2। তাহলে আমাকে বলো এখানে কি আমি এটা লিখতে পারি? রুট ওভার অফ, এখানে দেখতেই পাচ্ছ অ্যাঙ্গেল a বাই 2 cos a বাই 2। তাহলে 1 এর জায়গায় লিখি সাইন স্কোয়ার a বাই 2, সরকারি সূত্র, অ্যাঙ্গেলটা লিখবো a বাই 2, আর দেখতেই পাচ্ছ a বাই 2, সাইন স্কোয়ার a বাই 2 প্লাস cos স্কোয়ার a বাই 2 প্লাস মাইনাস সাইন এক্স মানে কি? সাইন এক্স হবে 2 sin x বাই 2 cos x বাই 2। শোনো তোমরা আগামী ক্লাসের আগে ত্রিকোণমিতির সূত্রগুলো আরেকবার ভালো মতো রিভিশন দিয়ে এসো, নাহলে কিন্তু এগুলা কেউ যদি ত্রিকোণমিতির এই সূত্র না জানে তাহলে তো আমার এই ম্যাথ বোঝানো টাফ। এটা তো ওই সূত্রটাই, সাইন 2a, সাইন 2a সমান 2 sin a cos a। এই পাশে 2a থাকলে এই পাশে a হয়, আর বাম পাশে a থাকলে ডান পাশে a বাই 2। তাহলে এখানে তো এখানে a লিখছি কেন? সরি এখানে তো a লিখবো না, এখানে x লিখবো। এটা তো আমি সূত্রের তালে তালে a লিখে ফেলছি। এখানে তো a নাই, এখানে আছে x, এই যে x বাই 2। তাহলে এটা লিখবো সাইন স্কোয়ার x বাই 2 প্লাস cos স্কোয়ার x বাই 2। এবার আমাকে তো বলো এটা সমান কি লেখা যায়? ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ, কেউ যদি লিখে সাইন x বাই 2, দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস মাইনাস 2ab, বলো কেউ যদি লিখে সাইন x বাই 2 প্লাস মাইনাস cos x বাই 2 হোল স্কোয়ার, তার কথাও সঠিক। আবার ডান পাশে আরেকটা লিখি, কেউ যদি লিখে না ভাই আমি a প্লাস প্লাস মাইনাস যে কোনো একটা চিন্তা করো, a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, যে কথা। কেউ যদি বলে ভাই আমি বিটাকে আগে লিখবো, তুমি কি তাকে নিষেধ করতে পারবা? পারবা না।
সেও তো ভুল কিছু করতেছে না, এটাকে লেখা যায় cos x/2 প্লাস মাইনাস sin x/2 হোল স্কয়ার dx। এই কথা বুঝছো? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস মাইনাস 2ab, এটাকে তুমি a প্লাস মাইনাস b হোল স্কয়ারও লিখতে পারবা, b প্লাস মাইনাস a হোল স্কয়ারও লিখতে পারবা। ইজি ব্যাপার সেপার। এইবার দেখো স্কয়ার রুটে কাটাকাটি, sin x/2 প্লাস মাইনাস cos x/2 dx। আর কেউ যদি এভাবে করে তারও তো স্কয়ার রুটে কাটাকাটি, cos x/2 প্লাস মাইনাস sin x/2 dx। এইবার আমাকে তোমরা বলো x/2 এতটুকুকে কি মনে মনে x ধরা যাবে? বলো x/2 এতটুকু কি লিনিয়ার ফাংশন? দেখো আমি কিন্তু সাইন সহ ধরতেছি না, কেউ আবার বললো না ভাই sin x বা sin x/2 তো লিনিয়ার না। আমি কিন্তু সাইন সহ ধরতেছি না, আমি ধরতেছি, আমি তোমাকে জিজ্ঞেস করছি শুধু এতটুকু, তুমি শুধু এতটুকুর দিকে তাকাও যে x/2 কে মনে মনে x ধরা যাবে কিনা। অবশ্যই যাবে, কারণ x এর পাওয়ার 1 আর এটা ধ্রুবক 1/2 গুণাকারে আছে। তাহলে x/2 তুমি মনে মনে x ধরো। তাহলে sin x এর ইন্টিগ্রাল কি? sin x এর ইন্টিগ্রাল মাইনাস cos x এর জায়গায় x/2, x এর জায়গায় x/2। কারণ যাকে তুমি x ধরছো সে তো x নয়। x/2 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় 1/2, তাহলে 1/2 দিয়ে ভাগ। আগে বলো তো একটু কে কে বুঝছো? যাদের 2 নাম্বার ক্লাসটা করা আছে অবশ্যই বোঝা উচিত না ভাইয়া যে x/2 কে মনে মনে x ধরলাম, sin x এর ইন্টিগ্রাল মাইনাস cos x, x এর জায়গায় x/2 বসবে, এবং যেহেতু x/2 কে আমি মনে মনে x ধরছি, এটা তো x নয়, এটাকে অন্তরীকরণ করলে হবে 1/2, 1/2 দিয়ে ভাগ, মাঝখানে প্লাস মাইনাস বসায় দিলাম। এখন সেম কাজ, cos x/2 কে তুমি মনে মনে x ধরো, cos x এর ইন্টিগ্রাল sin x, x এর জায়গায় বসবে x/2, কিন্তু x/2 তো x নয়, একে অন্তরীকরণ করলে 1/2, 1/2 দিয়ে ভাগ, লাস্টে প্লাস c। সবাই বুঝতেছো? খুবই ইজি, শুধু শুধু ভয় পায়ো না। যদি অন্তরীকরণ তোমার পড়া থাকে অবশ্যই তুমি বুঝতেছো, আর কেউ যদি এটা না বুঝতে থাকো তুমি অন্তরীকরণ পারো না, এটা ইন্টিগ্রেশনের দোষ না। এই যে কি বলে উদর দোষ ভুদর গারে, এই কথাটা শুনছো? মানুষ যে বাগধারা বলে উদর দোষ বুধের গারে, এলাকায় বলে, মানে একজনের দোষ আরেকজনের গারে চাপাই দেওয়া। তো মানুষজন ইন্টিগ্রেশনকে ভয় পায়, ইন্টিগ্রেশনকে দেখতে পারে না, কারণ কি? সে অন্তরীকরণ পারে না। কেউ যদি ইন্টিগ্রেশন না বুঝে তার মানে সে অন্তরীকরণ পারে না, অথচ দোষ হয় যে ইন্টিগ্রেশন কঠিন। বুঝছো? এখন দেখো এখানে দেখো সেম কাজ, cos x/2, x/2 কে মনে মনে x ধরো, ইন্টিগ্রেশন করলে sin x/2 1/2 দিয়ে ভাগ, সামনে প্লাস মাইনাস sin x/2, এটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x/2, কিন্তু x/2 তো x নয়, অন্তরীকরণ করলে 1/2, শেষ। আচ্ছা এখন আমাকে বলো sin x অন্তরীকরণ করলে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos, সামনে প্লাস মাইনাস থাকলে এখানে মাইনাস দেওয়ার দরকার আছে? বলো তো। দেখো sin x/2 কে ইন্টিগ্রেশন করলে কিন্তু মাইনাস cos x/2 আসবে, যার সামনে আগে থেকেই প্লাস মাইনাস আছে। বলো, তুমি যদি এইভাবে দাও ফুল নাম্বার পাবা, বাট যার সামনে আগে থেকেই প্লাস মাইনাস আছে তার সামনে মাইনাস দিলে আর প্লাস দিলে চেঞ্জ হবে? কিছু তো চেঞ্জ হবে না, বুঝো নাই? সে হয় পজিটিভ হবে নাই নয় নেগেটিভ হবে। তাহলে এখানে প্লাস মাইনাস দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, কারণ তার সামনে তো পজিটিভ নেগেটিভ দুইটাই অলরেডি আছে, একবার প্লাস নিতে হবে একবার মাইনাস নিতে হবে, কাজে এই সামনে এই মাইনাস দেওয়ার দরকার নাই। বাট কেউ যদি দিয়ে রাখে কোনো সমস্যা নাই, বাট দেওয়ার প্রয়োজনীয়তা নাই। বলো এই দুটা ম্যাথ কে কে বুঝছো? শেষ। এই দুইটা ম্যাথ কে কে বুঝছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভেরি ভেরি গুড, সুন্দর। হ্যাঁ ওকে, এখন দেখো ওয়েট, এটা রাখে। গত ক্লাসে আমরা দুইটা সূত্র শিখছিলাম, দুইটা না অনেকগুলাই শিখছিলাম, আমি জাস্ট একটা দেখাচ্ছি। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x dx সমান ছিল e টু দি পাওয়ার x প্লাস c। তোমাদের মনে আছে ছোট্ট বন্ধুরা? মনে আছে। আচ্ছা এখন যদি পরীক্ষায় এরকম একটা কিছু আসে e টু দি পাওয়ার mx dx, আমাকে তোমরা বলো এই যে mx, এইটাকে কি মনে মনে x ধরা যাবে? বলো, এতটুকু শুধু mx, আমি কিন্তু e টু দি পাওয়ার সহ বলি নাই, আমি তোমাকে বলছি শুধু mx। যে ভাই mx কে কি x ধরা যাবে? অবশ্যই যাবে, লিনিয়ার ফাংশন x এর পাওয়ার 1, সামনে একটা ধ্রুবক আছে m, তাইলে তুমি mx কে মনে মনে x ধরো, mx কে মনে মনে x ধরো, e টু দি পাওয়ার mx বা e টু দি পাওয়ার x, এটাকে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x হবে, x এর জায়গায় mx বসবে,
কিন্তু এম এক্স তো এক্স নয়, এটাকে অন্তরীকরণ করলে হবে এম, এম দিয়ে ভাগ। বলো এটা কে কে বুঝছো? নতুন কিছু না, এগুলা গত ক্লাসে পড়ে আসছি ভাই, আমরা মেইন সূত্র হিসেবে এটা শিখছি। কিন্তু এখানে তো সব সময় যে এক্স থাকবে তা তো নয়। যদি এক্স এর জায়গায় এম এক্স এই ধরনের কোনো রাশি থাকে যেটা লিনিয়ার ফাংশন, তাহলে এটাকে আমি মনে মনে এক্স ধরবো। ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স, এক্স এর জায়গায় এম এক্স বসবে। কিন্তু যেহেতু এম এক্সটা এক্স নয়, এটাকে অন্তরীকরণ করতে হবে। এম এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো মনে মনে, এম এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এম হয়, তাহলে এম দিয়ে ভাগ, শেষ। এটা নতুন কোনো সূত্র নয়। এবার তোমরা আমাকে এটা বলো তো, ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স কি ছিল বলো? এই সূত্র কার কার মনে আছে? দ্রুত। ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স কি ছিল? এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লন এ। মনে আছে? হ্যাঁ মনে আছে। এইবার আমাকে বলো তো, যদি এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স থাকে কি হবে বলো? তুমি এম এক্স কে মনে মনে এক্স ধরো, এম এক্স কে মনে মনে এক্স ধরো, কি হবে? এ টু দি পাওয়ার এক্স, এক্স এর জায়গায় এম এক্স বসবে, নিচে লন এ প্লাস সি। কিন্তু যাকে তুমি মনে মনে এক্স ধরছো সে তো এক্স নয়, তাকে অন্তরীকরণ করবে এম, এম দিয়ে ভাগ। কে কে বুঝছো বলো? এম দিয়ে ভাগ। সুন্দর না জিনিসগুলা? ম্যাজিক ইন দ্য ইয়ার, মনে হচ্ছে যে একদম সুন্দর সুন্দর মিলে যাচ্ছে। এইবার আমাকে বলো, ইন্টিগ্রেশন অফ cos x dx সমান ছিল sin x প্লাস সি। তাইলে এখন যদি এইরকম থাকে cos x এর জায়গায় mx, তাহলে কি হবে? তুমি mx কে মনে মনে x ধরো, ইন্টিগ্রেশন করলে sin mx, x এর জায়গায় mx বসবে। কিন্তু mx তো x নয়, অন্তরীকরণ করলে m দিয়ে ভাগ। তার মানে আমরা এখনো পর্যন্ত গত ক্লাসে যত 12টা সূত্র শিখছি, গত ক্লাসে আমরা যে 12টা সূত্র শিখছি, সেই 12টা সূত্রের যে কোনো জায়গায় x এর জায়গায় যদি ax প্লাস বি, ax প্লাস বি এই ধরনের কোনো লিনিয়ার ফরম্যাট থাকে, এটাকে আমি মনে মনে x ধরে সূত্র বসে দিতে পারবো। তারপরে এটাকে অন্তরীকরণ করলে হবে a, মানে x এর সহগ যত অন্তরীকরণ করলে সেটা থাকবে, সেটা দিয়ে ভাগ করে দিব। কে কে বুঝছো? এগুলা কি নতুন কোনো সূত্র? হেই, এইগুলা তোমরা বইয়ের মধ্যে যখন দেখবা যে এইটাকে একটা সূত্র আকারে লিখছে, এটা কি নতুন সূত্র? না, এগুলা নতুন সূত্র না, একদম পানি ভাত জিনিস এগুলা। ফাইন ফাইন ফাইন, সুন্দর সুন্দর সুন্দর। তাহলে এখন এইটা বলো কি হবে? দ্রুত চোখের পলকে বলো। -3x, এটাকে কি মনে মনে x ধরা যাবে? অবশ্যই যাবে। x এর পাওয়ার 1, সামনে সহগ আছে -3, তাহলে ই টু দি পাওয়ার -3x। তুমি এটাকে মনে মনে x ধরো, ই টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করে ই টু দি পাওয়ার x, x এর জায়গায় বসবে -3x। কিন্তু এটা তো x নয়, -3x কে x এর সাপেক্ষে মনে মনে অন্তরীকরণ করো, হবে -3 দিয়ে ভাগ, সাথে ম্যান্ডেটরি প্লাস সি। এই বুঝতেছো নাকি? বুঝতেছো নাকি খুঁজতেছো? তোমরা কি আসলেই বুঝতেছো নাকি আমি একাই বুঝতেছি? খেয়াল করে দেখো এটা। আমাকে বলো, আমরা সূত্র শিখছি ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লন এ। এখানে এ হচ্ছে যে কোনো ধ্রুব সংখ্যা, এ হচ্ছে যে কোনো ধ্রুবক, আর এক্স হচ্ছে চলক, মানে ধ্রুবকের উপরে চলক থাকলে এই সূত্র। তাহলে এখানে আমাকে বলো, এই যে ধ্রুবক, ধ্রুবকের উপরে চলক, এখানে এ এর জায়গায় আছে 2। তোমরা আমাকে বলো 5x কে কি মনে মনে x ধরা যায়? চলক, দেখো এখানে কিন্তু xটা আছে চলক, মানে পাওয়ারে, চলকটা আছে পাওয়ারে। তো আমি কি 5x কে মনে মনে x ধরতে পারি? অবশ্যই পারি। তাহলে a টু দি পাওয়ার x, সূত্র কি? সূত্র হচ্ছে a টু দি পাওয়ার x, এর জায়গায় 2 বসবে, a টু দি পাওয়ার x, x এর জায়গায় বসবে 5x, নিচে লন এ। কিন্তু যাকে তুমি মনে মনে x ধরছো সে তো x নয়, তাকে অন্তরীকরণ করা হবে 5, অন্তরীকরণ করলে 5 দিয়ে ভাগ। একটু বলো তোমরা কি বুঝতেছো যে ইন্টিগ্রেশনটা কতটা মজা? কে কে বুঝতেছো? এই আমি তো এ লিখে ফেলছি, ধুরু সূত্রের টানে টানে সুন্দর দেখা হয়েছে, এর জায়গায় তো 2। হ্যাঁ, ভেরি গুড, ওকে, অনেক মজা না? এই যাদের অন্তরীকরণ পড়া আছে মজা লাগতেছে নাকি লাগতেছে না? অন্তরীকরণ যাদের পড়া আছে এখানে কিন্তু এর জায়গায় 2 বসবে। শোনো, আমি যে ভুল করতেছি তোমরা এই ভুল করো না। এখানে তো এর জায়গায় যে কোনো ধ্রুবক থাকতে পারে, তো সূত্রের মধ্যে এ আছে বলে আবার এখানে এ দিয়ে দিও না, এর জায়গায় 2 বসবে। ঠিক আছে, এখন এই ম্যাথটা প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলা শেষ হইলে ডান কমেন্ট করো, প্রশ্ন তোলা শেষ হইলে ডান কমেন্ট করো।
এটা এক ম্যাথের মধ্যে 12টা সূত্র অ্যাপ্লাই করে দিব আমরা। আমরা গত ক্লাসে যে 12টা সূত্র শিখছি সব আজকে এই এক সূত্রের মধ্যেই শিখে ফেলবো। আবার তাড়াতাড়ি অন্তরীকরণ পড়া থাকলে ইন্টিগ্রেশন তোমার এত মজা লাগবে যে তুমি মানুষকে বিশ্বাস করাইতে পারবে না যে এটা এত সোজা। তুমি তোমার ফ্রেন্ড সার্কেলে সবাইকে বলবা যে ইন্টিগ্রেশন অনেক মজা, হে তোমার দৈরিয়া মারবে, বলবে যে মস্করা করতেছে আমার লগে। প্রশ্ন তোলা শেষ হইলে ডান কমেন্ট করবা। এই কি ব্যাপার, বাকি অংশ কই? ধুরু, মাইনাসের পরের অংশ কই? আহারে, এটা মনে হয় আরো একটু ছিল, মিসিং হয়ে গেছে। আচ্ছা সমস্যা নেই, একটা জাস্ট একটা ইয়া ছিল হয়তো। ধরো আমি লিখে দিই। ধরো -5 ফার্স্ট ব্র্যাকেট না সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ডিএক্স। হ্যাঁ, লাস্টে মানে এই জিনিসটা হয়তো টাইপার ভুল করে লিখে নাই, এরকম হইতে পারে। লিখো লাস্টে -5 দিয়ে লাস্টে ডিএক্স দাও। হ্যাঁ ঠিক আছে। এইবার আমাকে বলো, আমি একবারে ইন্টিগ্রেশন করব। দেখো x⁻10 ইন্টিগ্রেশন অফ x⁻n কি হয়? পাওয়ার 1 বেড়ে যাবে ভাগ, তাহলে পাওয়ার 1 বেড়ে যাবে 10 হয়ে যাবে 11, 11 দিয়ে ভাগ, মাইনাস 10⁻x। এটা কোন সূত্র বলো? ধ্রুবকের উপরে চলক। কোন সূত্র? ইন্টিগ্রেশন অফ a⁻x dx। এই সূত্র, ধ্রুবকের উপরে চলক। হ্যাঁ ভেরি গুড। সূত্র কি? সূত্র হচ্ছে a⁻x মানে 10⁻x ডিভাইড বাই ln a, এর মান হচ্ছে 10, a⁻x দেখো এর মান 10 প্লাস e⁻3x। তুমি 3x কে মনে মনে x ধরো, 3x কে মনে মনে x ধরো, তাহলে e⁻x ইন্টিগ্রেশন করলে e⁻x হয়, মানে e⁻3x। কিন্তু 3x তো 3x নয়, অন্তরীকরণ করলে হবে 3, 3 দিয়ে ভাগ। তারপরে মাইনাস 1/x, 1/x এর ইন্টিগ্রাল হচ্ছে ln x, 1/x এর ইন্টিগ্রাল ln x। লনের পরে তুমি চাইলে একটা মডুলাস দিতে পারো, বাট নর্মালি এই যে লনের পরে পজিটিভ ভ্যালু বসে, বাট নর্মালি শুধু ln x লিখে রাখলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপরে একইভাবে sin 5x, তুমি 5x কে মনে মনে x ধরো, sin x এর ইন্টিগ্রাল কি? মাইনাস, এই যে মাইনাস দিয়ে দিলাম, মাইনাস cos x, মাইনাস cos x এর জায়গায় 5x, কিন্তু 5x তো x নয়, অন্তরীকরণ করলে 5, 5 দিয়ে ভাগ, মাইনাস cos 7x, 7x কে মনে মনে x ধরো, cos এর ইন্টিগ্রাল হচ্ছে sin x, মাঝখানে মাইনাস মাইনাসে থাকবে, sin 7x ডিভাইড বাই 7। তারপরে sec স্কয়ার 2x ইন্টিগ্রেশন করলে কি হবে? sec স্কয়ার x ইন্টিগ্রাল 10x, x এর জায়গায় 2x বসবে, কিন্তু এটা তো x নয়, অন্তরীকরণ করলে 2, 2 দিয়ে ভাগ। তারপর মাইনাস cosec স্কয়ার 3x। এইবার দেখো ভাইয়া, cosec স্কয়ার x, cosec স্কয়ার x এর ইন্টিগ্রাল হচ্ছে মাইনাস cot x, সূত্র হচ্ছে মাইনাস cot x, সামনে আছে আরেকটা মাইনাস, মাইনাসে মাইনাসে হবে প্লাস, প্লাস cot x, x এর জায়গায় 3x, কিন্তু এটা তো x না, অন্তরীকরণ করলে 3, 3 দিয়ে ভাগ, প্লাস 3x কে তুমি মনে মনে x ধরো, এই যে এইবার 3x কে মনে মনে x ধরো, sec x 10x, sec x 10x ইন্টিগ্রাল সূত্র হচ্ছে sec x, ইন্টিগ্রাল অফ sec x 10x dx মানে sec x, x এর জায়গায় বসবে 3x, কিন্তু 3x তো x নয়, অন্তরীকরণ করলে 3, 3 দিয়ে ভাগ। কেউ আবার এইটাকে দুইবার অন্তরীকরণ করতে চাও না, যে এখানে একটা 3 এখানে একটা 3, না, তুমি 3x কে মনে মনে x ধরছো, এখানে যা আছে এখানে তো সেম জিনিস, তোমার কিন্তু দুইবার আবার অন্তরীকরণ করে ভাগ করতে চাও না, একবারই সেম জিনিস, এটাকে তুমি মনে মনে x ধরছো, তুমি চিন্তা করবা 3x কে তুমি মনে মনে x ধরছো, তো এটাকে অন্তরীকরণ করলে 3, একবারই ভাগ হবে। তারপর লাস্টে 5, -5, 5 এর সাথে dx নিতে হবে, তাই না? প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ইন্টিগ্রাল, তাহলে 5 ধ্রুবক, সামনে চলে আসবে ইন্টিগ্রেশন অফ dx মানে শুধু x প্লাস c। কে কে বুঝছো বলো? নিজে নিজে সবগুলা পারছো, কে কে হাত তুলো, তোমাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করব। নিজে নিজে সবগুলা যারা পারছো ভেরি গুড। হ্যাঁ, রাহুল বলছে কঠিন ম্যাথ করান, এই বেটা আগে সবগুলোটাই পড়ে নেই, এখনো 13-14 ক্লাস পড়ে আছে। তুমি যখন সহজ জিনিসগুলো ভালো মতো ফিল করতে পারবা, কঠিন জিনিস তোমার কাছে ইজি হয়ে যাবে। হ্যাঁ ভেরি গুড, ওকে ফাইন ফাইন ফাইন। এইবার তোমাদেরকে একটা সূত্র শিখাইছিলাম, এটা কি জানো তোমরা? e⁻ ln x সমান x, এটা কে কে জানো? এটা 9-10 বইয়ে কি ছিল এটা? e⁻ ln x সমান x, জানো এটা? অন্তরীকরণেও কাজে লাগছে এটা, রাইট? হ্যাঁ, যারা জানো না লিখে রাখো। এটা মানে হচ্ছে e⁻ ln এর পরে যা থাকবে সেটাই ভ্যালু। মনে করো এরকম e⁻ ln OV,
ই টু দি পাওয়ার লন, এরপরে যা থাকবে সেটাই অ্যান্সার। তুমি তোমার নাম দিয়েও সূত্র লিখতে পারো। মনে করো তোমার নাম কি, ধরো তোমার নাম হচ্ছে, কার নাম এটা, হাবিব। ধরো তোমার নাম হাবিব, তোমাকে কেউ জিজ্ঞেস করলো তোমার নাম কি, তুমি শুধু হাবিব না বলে বলতে পারো যে আমার নাম ই টু দি পাওয়ার লন হাবিব। বুঝছো? ই টু দি পাওয়ার লন হাবিব মানে কি, হাবিব। যদি ই টু দি পাওয়ার লনের পরে কলা গাছ থাকে তাহলে কলা গাছই হবে। বুঝছো ঘটনা? ই টু দি পাওয়ার এলএন এর পরে যদি কলা গাছ থাকে তাহলে তার ভ্যালু কি হবে, তার ভ্যালু হবে কলা গাছ। বুঝা গেছে? ঠিক আছে, ওকে, সুন্দর সুন্দর সুন্দর, ঠিক আছে। একজন বলছে জায়েদ খান রে দিয়ে সূত্র লিখতে, জায়েদ খান লাগবে না। প্রশ্নটা তোলো, দ্রুত দ্রুত প্রশ্ন তোলো। ই টু দি পাওয়ার লন এক্স ইকুয়ালস টু এক্স, যদি এক্স স্কোয়ার থাকে তারা আরেকবার বলে নিই, যদি এক্স না থাকে এক্স স্কোয়ার থাকে তাহলে উত্তর হবে এক্স স্কোয়ার। ধরো এরকম ই টু দি পাওয়ার লনের পরে যা থাকবে সেটাই পেলো। যদি এরকম থাকে ই টু দি পাওয়ার লন এক্স স্কোয়ার তাহলে হবে এক্স স্কোয়ার। যদি থাকে ই টু দি পাওয়ার লন এক্স কিউব, এটা সমান হবে এক্স কিউব। মানে এতটুকু জিনিসটা এখন বুঝে গেছো তাই না? ঠিক আছে, হ্যাঁ, প্রশ্নটা তোলো। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 7 log x ই টু দি পাওয়ার 5 log x ই টু দি পাওয়ার 4 log x মাইনাস ই টু দি পাওয়ার 2 log x। এখন তোমরা কি একটা জিনিস জানো, ক্যালকুলাসে লগারিদমের যদি কোনো ভিত্তি দেওয়া না থাকে তুমি ই ভিত্তিক ধরে নিবা। দেখো এখানে কি লগের কোনো ভিত্তি দেওয়া আছে, বলো এখানে কি লগের কোনো ভিত্তি দেওয়া আছে? নাই। ক্যালকুলাসে লগের ভিত্তি নাই মানেই ভিত্তি ছোট হাতের ই, ভিত্তি দেওয়া নাই মানে ধরে নিতে হবে এটা ছোট হাতের ই ভিত্তি। তো আমরা জানি লগের ভিত্তি ছোট হাতের ই মানেই লন এক্স। বুঝতেছো? তার মানে এখানে তোমাকে যদি ক্যালকুলাসে শুধু লগ এক্স, তুমি ধরে নেবা এটা লন এক্স, মানে ভিত্তি নাই মানে সেটা কি ছোট হাতের ই ভিত্তি। যেমন এইখানে দেখো, ওয়েট, আমাকে আগে বলো, আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো, এটা অনেকেই হয়তো, আচ্ছা এটা তো জানার কথা, লগের বেলায় মনে করো যে এন লগ এক্স, লগের সামনে যদি কোনো ধ্রুবক থাকে সেটা যে পাওয়ার হয়ে যায় এক্স এর উপর, কে কে জানো বলো? এটা লগ হোক কিংবা লন, দুটার বেলাই সত্যি, লগ আর লন তো সেম জিনিসই। লন নিজেও তো লগ, খালি পাওয়ার হচ্ছে ই, মানে ভিত্তি হচ্ছে ই। তো লগ কিংবা লনের সামনে যদি কোনো ধ্রুবক থাকে সেটা পাওয়ার হয়ে যায়। তো এখন আমাকে আগে এটা বলো, ই টু দি পাওয়ার 7 log x, এই 7x এর উপরে পাওয়ার হয়ে যাবে, তোমরা কি আমার সাথে একমত? মাইনাস ই টু দি পাওয়ার 5 log x, এই 5x এর উপর পাওয়ার হয়ে যাবে। নিচে ই টু দি পাওয়ার 4x এর উপরে পাওয়ার হয়ে যাবে লগ x টু দি পাওয়ার 4 মাইনাস 2x এর উপরে পাওয়ার হয়ে যাবে। তো এখন এই যে এখানে লগ দেখতেছো, সবগুলা লগ আসলে কি লন, এলএন। ভিত্তি নাই মানে ছোট হাতেরই ভিত্তি, মানে তুমি এটাকে এলএন বা লন ধরে ফেলো। এইবার আমাকে তোমরা বলো, ম্যাথ শেষ। ই টু দি পাওয়ার লগ, লগ মানে এটা এলএন, ভিত্তি নাই মানে ছোট হাতেরই, এরপরে যা থাকবে সেটাই তার ভ্যালু না? বলো এক্স টু দি পাওয়ার 7, এখানে এক্স টু দি পাওয়ার 5, এটা কে কে বুঝছো? এটা কিন্তু ইন্টিগ্রেশন করতেছি না, লগের সূত্র বসাইছি। এই যে আগে বলো একটু কে কে বুঝছো, আগে বলো যে এতটুকু কে কে বুঝতে পেরেছো, এতটুকু কে কে বুঝতে পেরেছো। ভেরি গুড। আমরা এখনো ইন্টিগ্রেশন শুরু করি নাই, আমরা জাস্ট লগারিদমের সূত্র অ্যাপ্লাই করছি যে ই টু দি পাওয়ার লগ এর পরে বা এলএন এর পরে যা থাকবে সেটাই ভ্যালু। এই যে এখানে কি আছে এক্স টু দি পাওয়ার 7, এটা এক্স টু দি পাওয়ার 7 হবে এটার ভ্যালু, এন এক্স টু দি পাওয়ার 5, এন এক্স টু দি পাওয়ার 4, এন এক্স স্কয়ার। আচ্ছা বলো তো এখন কি করব, এই এখন কি করব? কমন নিব। ভেরি গুড, এই তো বুঝে গেছো, কমন নিলেই ভাগ কাটাকাটি শেষ। তোমরা তো ভালো, গুড। উপরে দেখো এক্স টু দি পাওয়ার 7, এখানে এক্স টু দি পাওয়ার 5, এতে এক্স কিউব কমন নিয়ে নাও। এক্স কিউব কমন নিলে এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 4 আর এখানে এক্স স্কয়ার। এই দেখো উপরে নিচে কাটাকুটি, দেখো এই এতটুকু তো দেখেই বোঝা যায় এই যে কাটাকুটি। তাহলে কি থাকবে? শুধু ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার মানে এক্স কিউব ডিএক্স, পাওয়ার এক বেড়ে যাবে, সেই পাওয়ার দিয়ে ভাগ। সুন্দর একটা ম্যাথ করলাম না? সুন্দর ম্যাথ করলাম, বলো কে কে বুঝছো? এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4, ক্লিয়ার? খুবই ইজি, খুবই সুন্দর। ম্যাথটা দেখে সুন্দর লাগতেছে না? যে এত সুন্দর একটা প্রশ্ন, তার এত সুন্দর একটা অ্যান্সার, কার কার মনে হচ্ছে না যে এটা সুন্দর? বলো, এদেরকে মারবো ধরে। সুন্দর সুন্দর ম্যাথ,
সুন্দর সুন্দর ম্যাথ। ওকে, ভেরি গুড, ক্লিয়ার। চলো এখন আমাকে তোমরা বলো, অন্তরীকরণ অধ্যায়ে তোমাদের রাকিব ভাইয়া এই সূত্রগুলো তোমাদেরকে পড়াইছে? একটু দেখো, এগুলো সবাই তোমরা জানো। অন্তরীকরণ যারা পড়ছো, যে ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স, মানে সাইন ইনভার্স এক্স এর অন্তরজ হচ্ছে 1/√1 - x²। আর কজ ইনভার্স এক্স এর সেম, সাইন ইনভার্স এক্স আর কজ ইনভার্স এক্স সেম, খালি পার্থক্য হচ্ছে সামনে একটা মাইনাস থাকবে। টেন ইনভার্স এক্স এর অন্তরজ হচ্ছে 1/1 + x²। আর কট ইনভার্স এক্স এর শুধু মাইনাস। দেখো সাইন ইনভার্স এক্স এর সামনে একটা মাইনাস বসায় দিলেই সেটা কজ ইনভার্স এক্স এর ইন্টিগ্রাল, মানে অন্তরজ। টেন ইনভার্স এক্স এর সামনে একটা মাইনাস বসায় দিবা, সেটা হবে কট ইনভার্স এক্স এর অন্তরজ। সেক ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে ডিডি এক্স অফ সেক ইনভার্স এক্স 1/x√x² - 1। আর কোসেক ইনভার্স এক্স জাস্ট সামনে একটা মাইনাস। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইবার আমাকে তোমরা বলবা, আমরা কি পড়ছিলাম যে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ইন্টিগ্রেশন? মনে আছে? তাইলে দেখো, যেহেতু সাইন ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়, তাহলে অবশ্যই এই জিনিসটাকে কেউ যদি ইন্টিগ্রেশন করে, দেখো 1/√1 - x², এই রাশিটাকে কেউ যদি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে, তাহলে আবার সাইন ইনভার্স এক্স ফেরত পাওয়া যাবে। আমার সাথে কে কে একমত? লাস্টে প্লাস সি তো থাকবেই, প্লাস সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। কে কে আমার সাথে একমত বলো? এই যে 1/√1 - x², একে তুমি যদি আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, তাহলে আবার সাইন ইনভার্স এক্স পাওয়া যাবে। অবশ্যই একমত। তাহলে একইভাবে কজ ইনভার্স এক্স এর বেলায়ও কি হবে? সেম। কেউ যদি এই যে -1, দেখো একইভাবে এই যে -1 ডিভাইডেড বাই √1 - x², এটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে কি হবে? কজ ইনভার্স এক্স প্লাস সি। তার মানে একই ঘটনা বাকি চারটার ক্ষেত্রেও ঘটবে। আমি সবগুলা সূত্র আগে থেকেই টাইপ করে রাখছি। এই যে, তো এই সূত্রগুলা কি নতুন করে মুখস্থ করতে হবে বলো? যারা অন্তরীকরণ পড়ে আসছো, তোমরা আমাকে উত্তর দেও যে এগুলা কি নতুন সূত্র? এগুলা কি নতুন? না, এগুলাকে আমরা সূত্রে নাম্বারই দিব না। আমরা তো 12টা সূত্র, গত ক্লাসে 12টা সূত্র শিখছিলাম। তারপরে আরো যখন সূত্র শিখবো সেটাকে 13 নাম্বার সূত্র দিব। এগুলা নাম ছাড়া সূত্র, নাম্বার ছাড়া সূত্র। কারণ এগুলা তোমার তো নতুন করে কিচ্ছুই মুখস্থ করতে হবে না ভাই, দেখা মাত্র মনে হয়ে যাবে যে tan ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে অবশ্যই tan ইনভার্স এক্স পাওয়া যাবে। sec ইনভার্স এক্স কে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়, তাহলে এটাকে অবশ্যই ইন্টিগ্রেশন করলে sec ইনভার্স এক্স পাওয়া যাবে। আর সাথে বোনাস হিসাবে ওই যে প্লাস সি, বোনাস হিসাবে প্লাস সি। ঠিক আছে, ভেরি গুড। এই লেখা হয়েছে? দ্রুত লেখা শেষ, লেখা শেষ করে ডান কমেন্ট করো, সবগুলো লিখো। এই সূত্র লিখো 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 লিখো, দ্রুত লিখে ফেলো। ভেরি গুড। অভি, এখন দেখি মিতা, আমার মিতা পাই গেছি। রনি, হোসেন আহমেদ, আয়মান, মাশরাফি। আচ্ছা, আমার কি চশমার পাওয়ার আবার চেঞ্জ হয়ে গেল নাকি? আগে এখানে দাঁড়ায় কমেন্টগুলা ক্লিয়ারলি দেখা যাইতো, নামগুলা। এখন দেখি নামগুলা ঝাপসা ঝাপসা লাগতেছে। চোখের পাওয়ার কি আরো চেঞ্জ হয়ে গেল? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ওকে গুড। এইবার আমাকে বলো, ওয়েট, প্রথম ক্লাসে সূত্রগুলো পড়ানোর সময় তোমাকে এই জিনিসটা বুঝাইছিলাম, তোমাদের কি মনে আছে? যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়ালস টু এক্স প্লাস সি, এই সূত্রটা আমরা শিখছি। আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন শিখছি। যদি থাকতো এরকম ডি অফ সাইন এক্স, এক্স এর জায়গায় যদি সাইন এক্স থাকতো, উত্তর হতো সাইন এক্স প্লাস সি। মনে আছে তোমাদের? এক্স এর জায়গায় যদি কলা গাছ থাকতো, উত্তর হইতো কলা গাছ প্লাস সি। কার কার মনে আছে? মানে আমরা সূত্রগুলা শিখছিলাম শুধু এক্স এর সাপেক্ষে, কারণ আমরা ভ্যারিয়েবল বলতে সবসময় এক্স কে ইউজ করি ছোটবেলা থেকে, তাই না? বাট এখানে যে সবসময় এক্স হইতে হবে তা কিন্তু নয়। যেমন একটু মনোযোগ সহকারে দেখো, ধরো এই যে সূত্রটা, ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স সমান কি সাইন এক্স প্লাস সি। এখানে যদি এইরকম হয় ইন্টিগ্রেশন অফ কজ, ধরো আমি ইচ্ছা করে লন এক্স দিলাম, ডি অফ লন এক্স, তাহলে কি হবে বলো তো? দেখো এখানে ভ্যারিয়েবল হিসেবে ছিল এক্স, মানে ইন্টিগ্রেশন করতেছিলাম এক্স এর সাপেক্ষে, এই ফাংশনটা ছিল এক্স, এখানেও ছিল এক্স, তাহলে উত্তর ছিল সাইন এক্স। এইবার আমি ইন্টিগ্রেশন করব লন এক্স এর সাপেক্ষে,
আসেও এখানে কজের পরে লন এক্স, তাহলে এটা কি হবে? জাস্ট এক্সের জায়গায় লন এক্স বসবে না? মানে এই জিনিসটা কার কার ক্লিয়ার আছে বলো, প্রথম ক্লাসটা যারা করছিলাম? দেখো এটা কিন্তু নতুন কিছু না, এই সূত্র আর এই সূত্র একই জিনিস। মানে এখানে আমি অন্য যে কোনো ফাংশন দিই, ধরো ধরো আমার ইচ্ছা হলো আমি তোমাকে দেখাই যে এখানে তুমি অন্য যে কোনো ফাংশন, আমি ইচ্ছা মতো একটা ফাংশন দিলাম এফ অফ এক্স, এটা যা খুশি তা হইতে পারে, লন এক্স হইতে পারে, এক্স হইতে পারে, এক্স স্কোয়ার হইতে পারে, যা খুশি তা, এবং ডি এর পরেও যদি সেম থাকে তাহলে উত্তর কি হবে? সাইন ওই এফ অফ এক্স। বলো এতটুকু কনসেপ্ট কার কার ক্লিয়ার আছে ভাইয়া? এখানে এক্স থাকলে এক্স হবে, লন এক্স থাকলে লন এক্স হবে, এক্স স্কোয়ার আর এখানে এক্স স্কোয়ার, মানে এক্স স্কোয়ারের সাপেক্ষে এক্স স্কোয়ার থাকলে সাইন এক্স স্কোয়ার হবে। এইখানে যাই ফাংশন থাকবে এখানেও যদি সেম থাকে তাহলে উত্তর হবে সাইন এফ অফ এক্স। এটা ক্লিয়ার? এটা কিন্তু একই সূত্র, এটা সূত্র কিন্তু আলাদা না, একই সূত্র। ভেরি গুড। তাহলে এইবার আমাকে তোমরা বলবা, প্রশ্নটা তোলো, কি হবে বলো? ভাইয়া নর্মালি আমাদের বইয়ে তুমি যখন একাডেমিক ম্যাথ করতে যাবা বইয়ের মধ্যে দেখবা সবসময় ফাংশন হিসেবে এক্সই আছে, বাট সবসময় যে এক্সই থাকতে হবে এটা তো ম্যান্ডেটরি না। যেমন এখানে দেখো ইন্টিগ্রেশন করতে হবে ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে, এখানেও আছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা তো আর ই টু দি পাওয়ার এক্স কে ভ্যারিয়েবল ধরে কোনো সূত্র শিখি নাই, আমরা শিখছি এক্স কে ভ্যারিয়েবল ধরে। তুমি মনে মনে চিন্তা করো যে এখানেও যদি এক্স থাকতো, এখানেও যদি এক্স থাকতো, সূত্র কি? কজ এক্স ডিএক্স, সূত্র হচ্ছে সাইন এক্স প্লাস সি। তাহলে এখানে জাস্ট এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স বসবে, এটা কিন্তু নতুন কিছু নয়। এখানে ই টু দি পাওয়ার এক্স, এখানে ই টু দি পাওয়ার এক্স, তাহলে উত্তর সাইন ই টু দি পাওয়ার এক্স। এখানে যদি কলা গাছ আর এখানেও যদি কলা গাছ থাকতো, যে কস কলা গাছ ডি কলা গাছ, তাহলে উত্তর হতো সাইন কলা গাছ। ঠিক আছে, আস্তে ধীরে এইবার এইটা বলো দেখি, এইটা কয়জন বুঝে? তার আগে অনেকেই হয়তো সূত্রটা দেখে বুঝতে পারবে না, যেহেতু নতুন নতুন আজকে ক্লাসে শিখছি সূত্রটা। আমি একটু লিখে দিচ্ছি, এই যে একটু আগে পড়ে আসছি, ওয়েট আমি আগে সূত্র লিখি, তোমরা প্রশ্নটা তোলো। রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার, আজকে ক্লাসে পড়ছি সাইন ইনভার্স এক্স প্লাস সি, মনে আছে? দাঁড়াও আমি দেখাই নিয়ে আসতেছি, ওয়েট। আগে প্রশ্নটা তোলো, ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার, সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সি। এটা কোত্থেকে আসছে? এই যে দেখো, এই যে ইন্টিগ্রেশন অফ dx বাই, দেখো এই 1 এর সাথে dx গুণ আকারে আছে, তো তুমি তো চাইলে dx কে উপরে লিখতে পারো, এখানে ডানে লিখলেও হবে উপরে লিখলেও হবে। ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার, এই যে এই সূত্র সাইন ইনভার্স এক্স প্লাস সি, এই যে সাইন ইনভার্স এক্স প্লাস সি, তাই তো? এইবার আমাকে তোমরা বলো, এখানে আমি একটু সাজিয়ে লিখি, ইন্টিগ্রেশন অফ ডি সাইন এক্স, দেখো ইন্টিগ্রেশন করতে হবে সাইন এক্স এর সাপেক্ষে, এবং নিচে আছে রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, যে কথা সাইন এক্স হোল স্কোয়ার একই কথা। দেখো এই দেখো dx বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, জাস্ট এক্স এর জায়গায় আছে সাইন এক্স, তাহলে সাইন ইনভার্স এক্স এর জায়গায় সাইন এক্স বসবে, এই যে শুধু এক্স এর জায়গায়। তাহলে এটা তার মানে এটা উত্তর হবে সাইন ইনভার্স, মেন সূত্রটা আমাদের মেন সূত্রটা ছিল সাইন ইনভার্স এক্স, এখানে যখন এক্স ছিল এখানেও এক্স ওখানে এক্স, তাহলে এখানে কি হবে? সাইন ইনভার্স, একটা ব্র্যাকেট দিয়ে নিই, সাইন এক্স প্লাস সি। কে কে বুঝছো? এখন সাইন ইনভার্স সাইন এক্স, তুমি চিন্তা করতে পারো যে সাইন সাইন ইনভার্স কাটা থাকবে এক্স, আসলে কাটাকাটি না, বিপরীত ত্রিকোণমিতি যখন পড়বা তখন দেখবা যেটা আসলে কাটাকাটি না, তবে সূত্রটা এইটাই। তোমরা বিপরীত ত্রিকোণমিতি অধ্যায় যখন পড়বা দেখবা যে সাইন সাইন ইনভার্স এক্স সমান এক্স, অথবা সাইন ইনভার্স সাইন এক্স সমান এক্স। আপাতত তোমরা যেহেতু বিপরীত ত্রিকোণমিতি এখনো পড়ো নাই, তোমরা এভাবেই মনে রাখো যে সাইন সাইন ইনভার্স কাটা থাকবে শুধু এক্স, বাট আসলে এরা কাটাকাটি যায় না, কারণ সাইনের সাথে সাইন ইনভার্স হচ্ছে অ্যাঙ্গেল। তোমরা যখন সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7 বিপরীত ত্রিকোণমিতি পড়বা তখন বুঝতে পারবা যে সাইন অফ সামথিং এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত, আর সাইন ইনভার্স সামথিং এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। অনুপাতের সাথে অ্যাঙ্গেল কাটাকাটি করা যায় না, বাট এই সূত্রের প্রমাণ তখন পাবা। আপাতত খালি এতটুকু জেনে রাখো। এটা কে কে বুঝছো একটু সত্যি করে বলো? এই যে জিনিসটা এটা নতুন কিছু না, এই জিনিস আর এই জিনিস সেম। এটা কি মাথার মধ্যে ঢুকছে যে এখানে যদি কলা গাছ থাকতো আর এখানেও যদি কলা গাছ থাকতো তাহলে সূত্র হইতো সাইন ইনভার্স কলা গাছ? মানে আমরা যখন সূত্রগুলো মুখস্থ করছি বা আমরা যখন সূত্রগুলো শিখছি, আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন মানে এক্স কে ভ্যারিয়েবল বা এক্স কে অপারেটর ধরে শিখছি, বাট সবসময় যে এক্স হইতে হবে এটা ম্যান্ডেটরি না। ঠিক আছে,
গুড। এবার এইবার দেখি কয়জন পারে। আচ্ছা নিজেরা একটু ট্রাই করো তো, নিজেরা একটু ট্রাই করো। ইন্টিগ্রেশন করতে হবে এক্স স্কোয়ারের সাপেক্ষে। ইন্টিগ্রেশন যেহেতু এক্স স্কোয়ারের সাপেক্ষে করতে হবে, তুমি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা সবকিছুকে সেটার মতো বানাবা। তুমি যখন এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো সবকিছু কি এক্স এর মাধ্যমে থাকে না? যেমন এইখানে খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন করবো এক্স স্কোয়ারের সাপেক্ষে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এটাকে লেখা যায় এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে তো শুধু এক্স স্কোয়ারই থাকলো, আর 1 যেমনে সেমনে থাকুক, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ডি অফ এক্স স্কোয়ার। এইবার তুমি মনে মনে চিন্তা করো, আমরা তো ইন্টিগ্রেশনের সূত্র শিখছি কি এক্স এর সাপেক্ষে, এখানেও আছে এক্স, ধরো এখানেও আছে এক্স স্কোয়ার, এখানেও কি আছে এক্স স্কোয়ার। তুমি মনে মনে চিন্তা করো যে যদি এখানে এক্স আর এখানে এক্স থাকতো কি হইতো, পাওয়ার এক বেড়ে যাইতো, নিচে পাওয়ার দিয়ে ভাগ, তাহলে এখানে এক্স এর জায়গায় বসবে এক্স স্কোয়ার, পাওয়ার এক বেড়ে যাবে 2 হয়ে যাবে 3 এবং 3 দিয়ে ভাগ। আগে বলো একটু সবাই বুঝছো কিনা, তোমাকে আমি বোঝাই যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স সমান কি এক্স এর পাওয়ার এক বেড়ে যায় এবং সেই পাওয়ার দিয়ে ভাগ। তো এখানে দেখো এক্স এর জায়গায় আছে এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার, মানে ভেরিয়েবলটা এক্স স্কোয়ার, তাহলে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসবে, তার উপরে পাওয়ার, এই যে পাওয়ার এক বেড়ে যাবে সেই পাওয়ার দিয়ে ভাগ। হ্যাঁ ঠিক আছে, এখন আমাকে বলো যে ভাই এক্স স্কোয়ারের সাপেক্ষে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কি হবে। মনে মনে চিন্তা করো ভাই, আমরা কি জানি, আমরা সূত্র শিখছি এক্স এর সাপেক্ষে এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় পাওয়ার এক বেড়ে যায় সেই পাওয়ার দিয়ে ভাগ, তাহলে এক্স স্কোয়ারের সাপেক্ষে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে পাওয়ার এক বেড়ে যাবে, আগে পাওয়ার ছিল কিছুই না, দেখো আগে কোনো পাওয়ার ছিল না, মানে এক্স স্কোয়ার, তুমি চিন্তা করো এক্স স্কোয়ারের সাপেক্ষে এক্স স্কোয়ারে কিন্তু কোনো পাওয়ার নাই, মানে 1, তার পাওয়ার এক বেড়ে যাবে সেই পাওয়ার দিয়ে ভাগ প্লাস, দেখো 1 কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, তাহলে 1 কে এক্স স্কোয়ারের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কোয়ার। এই ম্যাথটা কারা কারা বুঝছো সত্যি করে বলো, না বুঝা বইলো না যে বুঝছি, একটু বলো যে ভাই তুমি মনে মনে চিন্তা করো, ধরো আমি তোমাকে দেখাই, ধরো এই ম্যাথটা যদি এরকম থাকতো যে এক্স স্কোয়ারের জায়গায় এক্স আছে, দেখো আমরা কিন্তু সূত্র শিখছি যে এরকম এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, এটা হবে এক্স স্কোয়ার বাই এক্স কিউব বাই 3, এটা হবে এক্স স্কোয়ার বাই 2, এটা হবে প্লাস এক্স প্লাস সি। তো যেহেতু এখানে ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ারের সাপেক্ষে এবং এখানে আছে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, তাহলে দেখো এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসবে, এই যে এক্স স্কোয়ার তার উপরে কিউব, এক্স এর জায়গায় এক্স স্কোয়ার বসবে, এক্স এর জায়গায় এক্স স্কোয়ার। তোমরা কি বুঝছো ঘটনাটা যে ভাই আমরা একাডেমিকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা শিখতেছি, বাট পরীক্ষায় এক্স না থেকে যে কোনো অপারেটর বা যে কোনো ভ্যারিয়েবলের সাপেক্ষেই ইন্টিগ্রেশন করতে বলতে পারে। এখানে এক্স স্কোয়ারের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে বলছে, এখানে আছে এক্স স্কোয়ার তার উপরে পাওয়ার 2। তো তুমি মনে মনে এভাবে চিন্তা করতে পারো যে এখানে যদি এক্স আর এখানে যদি এক্স স্কোয়ার থাকতো, পাওয়ার এক বেড়ে যাইতো সেই পাওয়ার দিয়ে ভাগ, এই যে পাওয়ার, এই পাওয়ারটা এক বেড়ে গেছে সেই পাওয়ার দিয়ে ভাগ, আর এক্স স্কোয়ারের জায়গায় তো এক্স স্কোয়ারই থাকবে, মানে এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, এনে সে নিজেই আছে। এখানেও এক্স স্কোয়ারের পাওয়ার আছে 1, ইন্টিগ্রেশন করতেছি এক্স স্কোয়ারের সাপেক্ষে, তাহলে তার পাওয়ার এক বেড়ে যাবে, পাওয়ার 1 ছিল 2 হয়ে যাবে সেই পাওয়ার দিয়ে ভাগ, আর 1 কে এক্স স্কোয়ারের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ারই হয়। ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ আমি রিক্যাপ করে দিলাম, এইবার ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, ওকে ফাইন। এখন একজন বলছে ভাই পাওয়ার কি গুণ করা যাবে? হ্যাঁ এখানে তো গুণ করা যাবে, কোনো সমস্যা তো নাই। এক্স স্কোয়ার তার উপরে পাওয়ার 3, 3 দুগুণে 6 হয়ে যাবে, এটা 2 দুগুণে 4 হয়ে যাবে, এটা তো তোমরা ছোটবেলায় শিখে আসছো। ঠিক আছে, ওকে ফাইন ফাইন ফাইন, আস্তে ধীরে, দৌড়াদৌড়ির কিছু নাই। যেমন এইটা বলো, দেখো ইন্টিগ্রেশন অফ ডি ই টু দি পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন করতে হবে ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে, নিচে আছে 1 প্লাস ই টু দি পাওয়ার 2x। আচ্ছা তোমরা আমাকে বলো তো, এই যে ই টু দি পাওয়ার 2x এটাকে কি ই টু দি পাওয়ার এক্স হোল স্কয়ার লেখা যায় বলো? আগে বলো, ইন্টিগ্রেশন করতে হবে ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সেই ফাংশনটাকে আমরা খুঁজবো। তো এখানে আছে ই টু দি পাওয়ার 2x, আমি খুঁজতেছি ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটাকে এইভাবে লেখা যায় ই টু দি পাওয়ার এক্স তার উপরে হোল স্কয়ার। এইবার তুমি দেখো, আমরা যখন সূত্র শিখছিলাম এক্স এর সাপেক্ষে, তুমি দেখো মনে মনে চিন্তা করো যে আমাদের সূত্র ছিল এরকম dx বাই 1 প্লাস এক্স স্কয়ার, এটা কি tan ইনভার্স এক্স, এই যে আজকে ক্লাসের গরম গরম সূত্র, এটা কি ছিল tan ইনভার্স এক্স, মনে আছে, প্লাস সি। এবং এইখানে দেখো জাস্ট এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স আছে, ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স এর সাপেক্ষে, নিচেও এক্স এর জায়গায় কি আছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে কি হবে tan ইনভার্স এক্স
এক্স এর জায়গায় বসবে ই টু দি পাওয়ার এক্স, এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স। বলো এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? শেষ। মোটামুটি আপাতত এই পর্যন্ত পারলেই এনাফ। এতটুকু আইডিয়া ক্লিয়ার হয়েছে যে ভাইয়া আমরা সূত্রগুলা এক্স এর সাপেক্ষে শিখছি, তার মানে এই নয় যে সবসময় এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন এক্স স্কোয়ারের সাপেক্ষেও করতে দিতে পারে, সাইন এক্স এর সাপেক্ষেও করতে দিতে পারে, এরকম যে কোনো ফাংশনের সাপেক্ষে, যে কোনো ফাংশনের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে দিতে পারে। তুমি কি দেখে ভয় পেয়ে যাবা? বলো আজকে ক্লাসের পরে তুমি যদি এই টাইপের প্রশ্ন দেখো তাইলে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা শোনো, ক্লাসে অনেকেই কমেন্ট করতেছো আরো দ্রুত আগান। যাদের মনে হচ্ছে যে আমার স্পিডের সাথে তোমার মানানসই হচ্ছে না, তোমরা লাইভ ক্লাস করবে না, তোমরা রেকর্ডের ক্লাস করবা। ধরো তোমার মনে হচ্ছে যে ভাই আর একটু দ্রুত পড়ান, তাহলে তুমি কি করবা? রেকর্ডের ক্লাস করবা 1.5 গুণ স্পিডে। বুঝতেছো? ধরো আমার ক্লাস তোমার মনে হচ্ছে স্লো, তুমি রেকর্ডেডে স্পিড বাড়াইয়ে করো, তোমার যেই ফ্লোতে ভালো লাগে ওই ফ্লোতে করো। আর কারো যদি মনে হয় যে ভাই আপনি ফাস্ট পড়াচ্ছেন, তাহলে তোমার জন্য একই সাজেশন, তুমি 0.75 স্পিডে রেকর্ডেড ক্লাস করো, আস্তে ধীরে করো। ঠিক আছে? যাদের মনে হবে যে আমার স্পিডে লাইভ ক্লাস ভালো লাগতেছে, তোমরা আমার সাথে লাইভ ক্লাস করবা, বাকিরা করবা না। এরকম যদি নেক্সট আমি আর কারোকে কমেন্টে দেখি, ডিরেক্ট কিন্তু গ্রুপ থেকে বের করে দিব, একদম একদম বেন করে দিব, হয় মিউট করে দিব নয় বের করে দিব। বুঝতেছো? ঠিক আছে, ওকে। হ্যাঁ, এখন আমার সাথে তোমরা একটা জিনিস আগে বুঝো শুরুতে। আচ্ছা ওয়েট, আগে এই জিনিসটা বোঝাই। তোমাদের মনে আছে এই যে গত ক্লাসে বলছিলাম যে এ এক্স প্লাস বি, এই ফরম্যাটকে মনে মনে এক্স ধরে ইন্টিগ্রেশন করা যায় এবং একে অন্তরীকরণ করে পরে ভাগ করে দিলেই হয়। মনে আছে না? তখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসছিল না যে কেন এটা কেন করা যায়, কেন করা যায়? চলো আমরা দেখি কেন করা যায়। এটা প্রশ্ন তো আসছিল নাকি? ধরো আমরা তো এই সূত্রটা জানি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন সমান কি? এক্স টু দি পাওয়ার, এই জিনিসটা আগে ক্লিয়ার করে নিই, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। হ্যাঁ, এই সূত্রটা আমরা সবাই গত ক্লাসে শিখছি। এখন আমাকে তোমরা বলো, যদি তোমাদেরকে আমি এইটা বলি যে ধরো এক্স এর জায়গায় এ এক্স প্লাস বি, দেখো এক্স এর জায়গায় এক্স প্লাস বি টু দি পাওয়ার এন, তাইলে আমি গত ক্লাসে কি বলছিলাম? এইটাকে মনে মনে এক্স ধরে ইন্টিগ্রেশন করা যাবে। তাহলে কি হবে? এটাকে মনে মনে এক্স ধরো, এ এক্স প্লাস বি, তার পাওয়ার এক বেড়ে যাবে, পাওয়ার হয়ে যাবে এন প্লাস ওয়ান, নিচে এন প্লাস ওয়ান দিয়ে ভাগ প্লাস সি। কিন্তু যাকে তুমি মনে মনে এক্স ধরছো সে তো এক্স নয়, তাকে অন্তরীকরণ করতে হবে। এটাকে অন্তরীকরণ করলে হবে এ, এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে কি হবে? এ হবে। তাহলে এ দিয়ে ভাগ, ধরো এই যে এ দিয়ে ভাগ। আগে বলো গত ক্লাসের নিয়মটা এটা ছিল না? গত ক্লাসের নিয়মটা এটা ছিল না? কে কে আমার সাথে একমত? গত ক্লাসের নিয়মটা এটা ছিল, তাই তো? হ্যাঁ দ্রুত। হ্যাঁ ঠিক আছে, এইবার দেখো যে এটা কেমনে আসছে আসলে, যে এই ঘটনাটা কেমনে ভাই আপনি কিভাবে এইটা এইভাবে লিখতেছেন। চলো আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে এই জিনিসটা দেখবো। ওকে, আমি নতুন একটা পেজে গেলাম। দেখো মনে করো যে ইন্টিগ্রেশন অফ এ এক্স প্লাস বি, তার উপরে পাওয়ার এন ডিএক্স। আমি কি করলাম? এই যে এ এক্স প্লাস বি, এটাকে জেড ধরলাম, আমার ইচ্ছা হলো। এটাকে বলে প্রতিস্থাপন পদ্ধতি। অন্য একটা কি ব্যাপার, আমার স্ক্রিন অফ হয়ে গেছে কেন? ওয়েট, কমেন্ট পড়ার স্ক্রিন অফ হয়ে গেছে, এটা কয়েকদিন যাবত ক্লাসের মাঝখানে খালি অফ হয়ে যায় কেন বুঝতেছি না তো। হ্যাঁ ঠিক আছে, দেখো এইবার দেখো, এটাকে বলে প্রতিস্থাপন পদ্ধতি। আমি এ এক্স প্লাস বি, এটাকে মনে মনে জেড ধরবো, তুমি অন্য কিছু চাইলে ধরতে পারো, ধরলাম জেড। এ এক্স প্লাস বি, এটা কি ধরলাম? জেড ধরলাম, ধরি। এখন ধরো আমি উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, উভয় পক্ষকে আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, করতেই তো পারি তাই না? আমি একটা সমীকরণের উভয় পক্ষকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তোমার কোনো আপত্তি আছে? উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে তোমার কোনো আপত্তি নাই, কারণ দুই পাশে একই কাজ করছি। এইবার দেখো এক্স এর সাপেক্ষে এ এক্স প্লাস বি, এটাকে অন্তরীকরণ করলে হয় এ, এখানে ডিজেড ডিএক্স। এইবার এই ডিএক্সটাকে তুমি এই পাশে পাঠিয়ে দাও, এই ডিএক্সটাকে এই পাশে পাঠিয়ে দাও, কি হয়? এ ডিএক্স সমান ডিজেড। তাহলে সুতরাং এখান থেকে ডিএক্স সমান কি আসে? ডিজেড বাই এ, ডিজেড বাই এ। দেখো এই যে ডিএক্স সমান কি আসলো? ডিজেড বাই এ আসলো। এইবার তুমি এখানে মান বসাও, দেখো কি হয়, দেখো কি হয়? এ এক্স প্লাস বি, এটাকে আমরা ধরছি জেড,
জেড টু দি পাওয়ার এন, আর এই যে ডিএক্স, ডিএক্স এর ভ্যালু আসছে এই যে ডিজেড বাই এ, ডিজেড বাই এ। এইবার দেখো ইন্টিগ্রেশন করব জেড এর সাপেক্ষে, এখানে জেড টু দি পাওয়ার এন আছে, আর এই যে এ, এত ধ্রুবক, এ ধ্রুবক ভাগ আকারে আছে, ধ্রুবকটাকে বাইরে বাইর করে ফেলো, 1/a ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার এন ডিজেড। এইবার আমাকে তোমরা বলো এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিচে ডিভাইড বাই এন প্লাস ওয়ান। তাহলে এখানে এই যে 1/a জেড এর সাপেক্ষে জেড টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেশন করলে কি হবে বলো, জেড এর পাওয়ার এক বেড়ে যাবে, নিচে সেই পাওয়ার দিয়ে ভাগ। দেখো এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেশন করা যে কথা, জেড এর সাপেক্ষে জেড টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেশন করতে একই কথা। এবার তুমি জেড এর মান বসাই দাও, দেখো জেড এর মান বসাও, ওই যে জেড এর মান বসাও এ এক্স প্লাস বি, তার উপরে পাওয়ার ওয়ান এন প্লাস ওয়ান, এবং নিচে এন প্লাস ওয়ানের সাথে গুণ আছে এ ইন্টু এন প্লাস ওয়ান। বলো কে কে বুঝছো? এই যে দেখছো যে আসলে ঘটনাটা কোত্থেকে আসছে, এবার বলো কে কে বুঝছো? এই দেখো এই যে এই সেম জিনিস কিন্তু এই যে এইভাবে করলে কত ছোট হয়ে যায়, কে কে বুঝছো বলো? ওই পদ্ধতিটারই আমরা একটা শর্টকাট বানিয়ে নিয়েছি, এটা শুধুমাত্র এই সিস্টেমটা ডিরেক্ট। এই যে দেখো এ এক্স প্লাস বি, এটাকে তুমি মনে মনে এক্স ধরে মানে মনে মনে চলক ধরে সূত্র বসায় দাও, এবং এইটাকে তুমি অন্তরীকরণ করো, অন্তরীকরণ করলে হবে এ দিয়ে ভাগ করে দাও। এই যে এই সিস্টেমটা শুধুমাত্র লিনিয়ার ফাংশনের ক্ষেত্রেই মিলে, অন্য কোনো ফাংশনের ক্ষেত্রে মিলে না, তুমি মিলাইতে পারবে না, এই জন্য অন্য কোনো ফাংশনের ক্ষেত্রে করা যায় না, শুধুমাত্র এই লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে করা যায়। তুমি দেখো অন্য কোনো ফাংশন যখন আমরা জেড ধরে ম্যাথ করতে যাব দেখবে এইভাবে করলে মিলবে না, তো এই পদ্ধতিটা শুধুমাত্র এ এক্স প্লাস বি এই ধরনের ফরম্যাটের ক্ষেত্রেই করা যাবে। তোমরা কি ঘটনা বুঝছো? একটু দেখো, একটু ভালো মতো দেখো যে এই কনফিউশনটা কি ক্লিয়ার হয়েছে কিনা, যে ভাই আমরা যদি এই ধরনের ফরম্যাট দেখি, যদি আমি প্রতিস্থাপন পদ্ধতিতে এই এক্স প্লাস বি এই ফাংশনটাকে জেড ধরে ম্যাথ করি, তাহলে লাস্টে এটাই আসবে। তো হয় নোট আমরা এই জিনিসটাকে মনে রেখে দিলাম যে এক্স প্লাস বি এই ফরম্যাটটা থাকলে মনে মনে এক্স ধরে সূত্র বসাই দিব, এবং এটাকে অন্তরীকরণ করলে কত হবে, 1 হবে, সেটা 1 দিয়ে ভাগ করে দিব, শেষ। বুঝতে পারছো? আচ্ছা এইবার আমাকে তোমরা বলো, যদি এ এর মান 1 হয়, এ এর মান যদি 1 হয়ে যায়, মনে করি এরকম ইন্টিগ্রেশন অফ এ এর মান 1 মানে এক্স প্লাস বি টু দি পাওয়ার এন ডিএক্স, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে বলো? তুমি এক্স প্লাস বি এটাকে মনে মনে এক্স ধরো, এক্স এর জায়গায় বসবে এক্স প্লাস বি, তার পাওয়ার এক বেড়ে যাবে এবং সেই পাওয়ার দিয়ে ভাগ প্লাস সি। এইবার আমাকে তোমরা বলো এক্স প্লাস বি এটাকে অন্তরীকরণ করলে কত হয় বলো? যাকে তুমি মনে মনে এক্স ধরছো সে তো এক্স নয়, তাকে অন্তরীকরণ করলে 1। তাহলে এইবার আমাকে বলো তো 1 দিয়ে কি ভাগ করার দরকার আছে? 1 দিয়ে কি ভাগ করার দরকার আছে? নাই। তার মানে এ এক্স প্লাস বি এই ফরম্যাটটাতে যখন এ এর মান 1 হয়ে যাবে, তখন আসলে যাকে তুমি মনে মনে এক্স ধরে অন্তরীকরণ ইন্টিগ্রেশন করে ফেলবা, তাকে আর অন্তরীকরণ করে ভাগ করার দরকার নাই, কারণ ভাগ করলেও সেটা 1 দিয়ে ভাগ হবে। ভাই কোনো একটা ভগ্নাংশ বা কোনো একটা রাশিকে 1 দিয়ে ভাগ করা যে কথা, না করা একই কথা। তাহলে এই জিনিসটা নিয়ে কি আর কখনো কনফিউশনে ভুগবা বলো? ধরো তোমাকে পরীক্ষায় দিল এইরকম ইন্টিগ্রেশন অফ cos x প্লাস 3 dx, তুমি এটার ইন্টিগ্রেশন করো, x প্লাস 3 কে মনে মনে x ধরো, cos x এর ইন্টিগ্রাল কি sin x, x এর জায়গায় x প্লাস 3, কিন্তু x প্লাস 3 তো x নয়, এটাকে অন্তরীকরণ করলে কত হবে? 1 হবে, তো 1 দিয়ে তো ভাগ করার দরকার নাই, শেষ। তখন আর 1 দিয়ে ভাগ করার দরকার নাই। যদি এখানে x এর সামনে 2 থাকতো, ধরো a এর মান 2, তাহলে এটাকে অন্তরীকরণ করলে 2 হইতো, তখন 2 দিয়ে ভাগ করতাম। যদি 5 থাকতো তখন 5 দিয়ে ভাগ করতাম। যদি x এর সামনে সহগ -5 থাকতো তখন -5 দিয়ে ভাগ করতাম। বাট যখন x এর সহগ 1, তখন ভাগ করা লাগবে না, তখন দুনিয়াটা সহজ হয়ে গেল। এখন অনেকের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বলো তো প্রশ্নটা কি দেখি, কেউ বলতে পারবে বলো? অনেক স্টুডেন্টের মাথায় একটা প্রশ্ন ঘুরতেছে, তোমরা আমাকে বলো প্রশ্নটা কি। এই আনমিউট করার সুযোগ দিই অনেকের মাথায়, হ্যাঁ ওয়েবসাইটে আনমিউট করার সুযোগ দিছি, বলো অনেকের মাথায় একটা প্রশ্ন ঘুরতেছে, প্রশ্নটা কি? আচ্ছা কেউ হয়তো, আচ্ছা বলা লাগবে না, কমেন্টেই বলো।
আচ্ছা, অনেকের মাথায় একটা প্রশ্ন ঘুরতেছে যে ভাই, অন্তরীকরণ অধ্যায়ে রাকিব ভাইয়া একটা জিনিস বলছিল যে ডিডি এক্স অফ জেড এই পুরোটা কি একটা অপারেটর না? যেমন দেখো এই যে ডিডি এক্স অফ জেড, এই যে ডিডি এক্স এই পুরোটা কিন্তু একটা অপারেটর। এটাকে কি ডিরেক্ট ভগ্নাংশ হিসেবে চিন্তা করা যায়? যদিও তুমি ভগ্নাংশ চিন্তা করে আর গুণন করে দিতে পারো, আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে তুমি যদি এটাকে চিন্তা করো এটার ভগ্নাংশ, যে উপরেরটা লব নিচেরটা হর, আর গুণন করে দিলাম, কোনো সমস্যা নেই। ইন্টারমিডিয়েট লেভেলে তুমি এটা করতে পারবা। বাট এইটার তুমি যদি অপারেটর হিসেবে চিন্তা করো, যে ভাই রাকিব ভাইয়া তো বলছেন বা অন্তরীকরণ পড়ার সময় তো আপনারা বলছিলেন যে ডিডিএক্স এই পুরাটা একটা অপারেটর, এই পুরাটা মিলে একটা জিনিস, তাহলে তো ওই হিসাবে চিন্তা করলে এই ডিএক্স আর ডিজেড এরা তো ভগ্নাংশ না। তাহলে আপনি আর গ্রহণ কেমনে করছেন? প্রথম কথা হচ্ছে একাডেমিক লেভেলে, এইচএসসি লেভেলে তুমি যদি এটাকে ভগ্নাংশ চিন্তা করে আর গুণন করে দাও কোনো সমস্যা নাই। বাট কেউ যদি আমাকে এই প্রশ্নটা করে যে ভাই এটা তো ভগ্নাংশ না, আপনি কেমনে ভগ্নাংশের মতো আর গুণন করে দিলেন, তোমাদের জন্য চলো একটা বেসিক জিনিস শিখে আসি। ধরো তোমাকে বাইর করতে বলছে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, তুমি কি করলা? এফ অফ এক্স কে জেড ধরলা, হইতেই পারে তুমি যে কোনো একটা ফাংশনকে জেড ধরতে পারো, মানে অন্য একটা রাশি ধরতে পারো। এবার আমাকে তোমরা বলো, আমি যদি এটাকে উভয় পক্ষকে অন্তরীকরণ করি, ওয়েট, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এই তোমরা কি জানো যে ডিডি এক্স অফ এফ অফ এক্স কে একবার অন্তরীকরণ করলে এটাকে লিখে এফ প্রাইম এক্স, এটা কে কে জানো? একবার অন্তরীকরণ করলে লিখে একটা প্রাইম, দুইবার অন্তরীকরণ করলে দুইটা প্রাইম। তাহলে যদি এফ অফ এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি হবে এফ প্রাইম এক্স, আর জেড কে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ডিডি এক্স অফ জেড। ঠিক আছে, ফাইন। এইবার দেখো উভয় পক্ষকে আমি অন্তরীকরণ করছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। এবার আমার ইচ্ছা হইলো এক্স এর সাপেক্ষে এটাকে আবার ইন্টিগ্রেশন করব। মানুষের তো কত ইচ্ছা হইতেই পারে। আমার ইচ্ছা হইলো যে আমি আগে এফ অফ এক্স কে জেড ধরলাম, ধরে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। এখন উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এখন আমাকে তোমরা এইবার বলবা যে এইটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি হবে বলো? এফ প্রাইম এক্স কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম এক্স ডিএক্স। তো এই জিনিসটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কি হবে? আমি প্রথম ক্লাসেই বলছিলাম, মনে আছে যে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে আমার কথা শোনো, জেড কে অন্তরীকরণ করে পাওয়া গেছে এইটা, তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করে আবার জেড পাওয়া যাবে। কে কে আমার সাথে একমত? দ্বিমত হইলে বইলো যে ভাইয়া জেড কে অন্তরীকরণ করছি, দেখো এই লাইনে কি করছি? অন্তরীকরণ। জেড কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে এটা পাইছি, তাহলে অবশ্যই এইটাকে আবার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে জেড পাওয়া যাবে। যাবে, প্লাস সি দেওয়া লাগবে না, এই না প্লাস সি লাগবে না, তুমি আগে দেখো, প্লাস সি তো লাস্টে অ্যান্সারের পরে তুমি দিয়ে রাখবা, আগে দেখো। এখন দেখো ইন্টিগ্রেশন অফ ডিজেড সমান জেড লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ ডিজেড সমান জেড লিখতে পারি। তাহলে এইবার যদি আমি এই জেড এর জায়গায় ইন্টিগ্রেশন, আচ্ছা পরের লাইনে লিখি, দাঁড়ো পরের লাইনে লিখি, একটা লাইন স্কিপ করে দিলে পরে যারা লেকচার স্লাইড দেখবে ওরা বুঝতে অসুবিধা হয়ে যাবে। দেখো ইন্টিগ্রেশন অফ ডিজেড মানে কি? জেড, তাহলে আমি জেড এর জায়গায় ইন্টিগ্রেশন অফ ডিজেড লিখতে পারি। এখন দুই পাশ থেকে একই সাথে ইন্টিগ্রেশন বাদ দিয়ে দিই, কোনো সমস্যা আছে? দুই পাশ থেকে একই সাথে এই যে ইন্টিগ্রেশন চিহ্ন বাদ, এফ প্রাইম এক্স ডিএক্স সমান কি? ডিজেড। আগে বলো, এই যে আমরা এই কাজটা করছি, এই কাজটা করতে গিয়ে কি আমরা কোথাও ডিডি এক্স অফ জেড এটাকে ভগ্নাংশ চিন্তা করা লাগছে? এই কাজটা করতে গিয়ে আমরা কি কোথাও ডিডি এক্স অফ জেড এটাকে ভগ্নাংশ চিন্তা করছি? করি নাই কিন্তু। বাট আমরা এখান থেকে দিন শেষে কি পাইলাম? যে এফ অফ এক্স সমান যদি জেড হয়, ভালো মতো বুঝছো, এই যে ডিরেক্ট, তার মানে আমরা যে কোনো জায়গায় এখান থেকে ডিরেক্ট এটা লিখতে পারবো। বললো আমার সাথে একমত কিনা? যে কোনো ম্যাথে এফ অফ এক্স সমান জেড হইলে সেখান থেকে পরীক্ষায় তোমার এইগুলো না দেখাইলেও চলবে, এফ প্রাইম এক্স ডিএক্স সমান ডিজেড লিখতে পারবো। তাহলে এইবার আমাকে তোমরা বলো, আমরা যে একটু আগে কি করছিলাম, ধরো কি করছিলাম মনে করে দেখো,
এই যে এ এক্স প্লাস বি এটাকে জেড ধরছিলাম, মনে আছে? ওই দেখো এ এক্স প্লাস বি এটাকে জেড ধরছিলাম। তাহলে এখান থেকে কি লেখা যাবে বলো? দেখো এই যে এই ফাংশনটা, এই ফাংশনটার অন্তরজ এফ প্রাইম এক্স মানে কিন্তু অন্তরজ। তাহলে দেখো এই ফাংশনটাকে অন্তরীকরণ করলে হয় এ ইন্টু ডিএক্স সমান ডিজেড। বলো, আমাকে বলো এটা লিখতে পারবো কিনা, একটু কমেন্ট করো আস্তে ধীরে, যে ভাই এখান থেকে এটা লেখা যায় কিনা। তোমরা কি আমার সাথে একমত নাকি দ্বিমত বলো? এই দেখো এফ এক্স কে অন্তরীকরণ করলে এফ প্রাইম এক্স, এ এক্স প্লাস বি এটাকে অন্তরীকরণ করলে এ হয়, সাথে ডিএক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, এই লিখতে পারি। তাইলে এইবার এই যে দেখো ঘটনা বুঝছো, এ টু দি পাওয়ার এক্স প্লাস বি ইকুয়ালস টু জেড, এখান থেকে ডিরেক্ট এ ইন্টু ডিএক্স সমান ডিজেড। এই যে এই যে এই যে এই যে ডিরেক্ট এই লাইনটা লেখা যায় না? এই যে দেখো, এই যে দেখো ভালো মতো বুঝো, এই যে দেখো এ এক্স প্লাস বি ইকুয়ালস টু জেড, এখান থেকে ডিরেক্ট লেখা যায় এ ইন্টু ডিএক্স সমান ডিজেড। এই যে এ ইন্টু ডিএক্স সমান ডিজেড। তো আসলে ঘটনা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে আসল ঘটনা। বাট তুমি যদি এইচএসসিতে এইভাবে এটাকে ভগ্নাংশ বিবেচনা করো, করে আর গুণন করে দাও, কোনো সমস্যা নাই, তোমাকে নাম্বার দিবে, বুঝছো? বাট বুদ্ধিমানের কাজ কি? এখান থেকে ডিরেক্ট এটা লিখা। তাহলে তোমারও দুটা লাইন বাইসা গেল নাকি? এই পারবা না? এখান থেকে ডিরেক্ট এই লাইন লিখতে পারবা না? দেখো ডিরেক্ট লিখতে না পারলেও কোনো সমস্যা নাই, তুমি খালি দেখো যে এফ অফ এক্স ইকুয়ালস টু জেড হইলে পরের লাইনে লেখা যাবে এটাকে অন্তরীকরণ করে যেটা আসবে সেটা ইন্টু ডিএক্স সমান ডিজেড। কথা কি বুঝতে পারতেছো? হ্যাঁ ঠিক আছে, আস্তে ধীরে, দৌড়াদৌড়ি কিছু নাই। বাট তোমরা যদি এত এত ঝামেলা নিতে না চাও, মনে করো যে এইগুলা দেখার পরে অনেকের মাথা আরো ঘুরতেছে, যে ভাই এগুলা দেখার পরে যাও বুঝতেছিলাম তাও এখন ঘুরতেছে মাথায়, তোমার দরকার নাই, তুমি ভুইলা যাও। তুমি মনে করো যে এতক্ষণ যা বুঝেছি সব তুমি ভুইলা যাও, ভুইলা গিয়া তুমি চিন্তা করো যে এটা ভগ্নাংশ, এটা ভগ্নাংশ আর গুণন করছি, এইবার মাথা ক্লিয়ার হইছে? যদি ওইটা কঠিন লাগে তুমি চিন্তা করো এটা ভগ্নাংশ, আমি আর গ্রহণ করছি, কোনো চিন্তা নাই। ঠিক আছে, ওকে, শেষ কাহিনী খতম। এইবার আরো চমৎকার একটা জিনিস দেখবো। তুমি এখন ভগ্নাংশ চিন্তা করো, এই তুমি চিন্তা করো এটা ভগ্নাংশ, তোমার অত অত চিন্তা করার দরকার নেই। মনে করো ডিডি এক্স অফ এফ অফ এক্স, এটাকে অন্তরীকরণ করলে কি হয়? এফ প্রাইম এক্স, এফ প্রাইম এক্স। তাহলে এখন এই ডিএক্স তুমি চিন্তা করো ভগ্নাংশ, আর গুণন করে দাও ডি অফ এফ অফ এক্স, এই ডিএক্স এই পাশে গুণ চলে আসবে এফ প্রাইম এক্স ডিএক্স। কেউ যদি বলে যে এটা কেমনে হয়েছে, এটার আসল লজিক হচ্ছে এই যে এটা, কই গেলাম উপরে কেমনে চলে আসলাম, আচ্ছা হ্যাঁ, আসল লজিক হচ্ছে এইটা, এই যে এটা, এই যে মেইন ঘটনা হচ্ছে এটা। বাট তুমি এটাকে ভগ্নাংশ হিসাবেও চিন্তা করতে পারো, কোনো অসুবিধা নাই। এই দেখো আমি ভগ্নাংশ ধরলাম, যে এটা ভগ্নাংশ, এই যে ডিএক্স আর ডি, এই ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর এই ডিএক্স মানে এক্স এর সাপেক্ষে। দেখো ডিডিএক্স মানে হচ্ছে এই ফাংশনটাকে অন্তরীকরণ করতে হবে, এই ডি বলতেছে অন্তরীকরণ করতে হবে, আর ডিএক্স বলতেছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তার মানে তুমি যদি কোথাও দেখো এফ প্রাইম এক্স তার সাথে ডিএক্স গুণাকারে আছে, তুমি এটাকে ডি অফ এফ অফ এক্স লিখতে পারো। যেমন আস্তে ধীরে, কেউ দৌড়াদৌড়ি করো না, দেখো আমি কি করি। ধরো কোথাও আছে ডিডি এক্স অফ সাইন এক্স সমান কি কজ এক্স, এটা তো আমরা জানি। তাহলে এখান থেকে তো আর গুণন করে দাও, মনে করো যে আর গুণনই করতেছি, তাহলে ডি অফ সাইন এক্স, এই ডিএক্স আর গুণন হয়ে যাবে কজ এক্স ডিএক্স। এইবার জিনিসটা বুঝতে অসুবিধা হবে, মানে সুবিধা হবে। এইভাবে চিন্তা করতে তোমাদের অসুবিধা হচ্ছিল, তাই না? এইবার চিন্তা করো তো ডি অফ সাইন এক্স, এই জিনিসটার মানে কি? ডি অফ সাইন এক্স মানে হচ্ছে সাইন এক্স এর অন্তরজ, এই যে ডি মানে কি ডিফারেন্সিয়েশন, সাইন এক্স এর অন্তরজ ইকুয়ালস টু কি কজ এক্স ডিএক্স। কাজেই তুমি যদি কোথাও দেখো যে কজ এক্স ডিএক্স লেখা, কজ এক্স ডিএক্স এটা মানে কি? তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে, ধরো তোমাকে তোমার এক বন্ধু জিজ্ঞেস করলো যে ধরো যে পরীক্ষায় এরকম একটা কিছু আছে, ওয়েট, ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স, ধরো ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স, তোমাকে তোমার একজন বন্ধু জিজ্ঞেস করলো যে কজ এক্স ডিএক্স মানে কি? তোমাকে জিজ্ঞেস করলো যে ভাই ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স মানে কি? মানে হচ্ছে কজ এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে,
এক্সের সাপেক্ষে। বাট তোমাকে যদি জিজ্ঞেস করে যে ইন্টিগ্রেশন বাদ দে, তোমাকে বললো যে ইন্টিগ্রেশন বাদ, শুধু cos x dx, এইবার এটার মানে কি? ইন্টিগ্রেশন যখন সামনে থাকবে না তখন cos x dx মানে হচ্ছে d of sin x। কে কে বুঝছো? মানে আমি কি বুঝাইতে চাচ্ছি, এটা কে কে বুঝছো বলো তো? মানে যখন আমরা কোনো একটা ফাংশনের ইন্টিগ্রেশন করব, ধরো যে এই ফাংশনটার ইন্টিগ্রেশন করব, তখন তো আমি বলবো যে এই ফাংশনের ইন্টিগ্রেশন হবে x এর সাপেক্ষে। বাট যখন ইন্টিগ্রেশন চিহ্ন থাকবে না কিন্তু কোনো একটা ফাংশনের সাথে dx গুণ আকারে থাকবে, তার মানে বুঝতে হবে এটা মানে হচ্ছে d অফ যে এই ফাংশনটাকে অন্তরীকরণ করে এই ফাংশনটা পাওয়া যায় সেইটা। যেমন cos x dx মানে এটা মানে হচ্ছে কার অন্তরজ? উত্তর হচ্ছে sin x এর। cos x dx, আমার কথা শোনো, cos x dx মানে কি? d অফ sin x। এটা মানে কি দাঁড়াইলো? তাহলে cos x dx হচ্ছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? সে জানতে চায়, খেয়াল করে দেখো। cos x dx একটা প্রশ্ন। কি প্রশ্ন? দেখো cos x dx মানে হচ্ছে কার অন্তরজ cos x? cos x dx মানে হচ্ছে কার অন্তরজ cos x? উত্তর হচ্ছে sin x এর অন্তরজ। sin x এর অন্তরজ। তো এটাকে বাংলায় না লিখে গণিতের ভাষায় লেখা যায় এইভাবে, d অফ sin x। এই যে d মানে কি? ডিফারেন্সিয়েশন। কে কে বুঝছো বলো? তার মানে তুমি যদি কোনো একটা ফাংশনের সাথে dx গুণ আকারে দেখো, তুমি এই জিনিসটাকে এইভাবে চিন্তা করবা যে cos x dx মানে হচ্ছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? সে তোমাকে জিজ্ঞেস করতেছে কার অন্তরজ cos x। তুমি এটা চিন্তা করবা প্রশ্ন। কোন একটা ফাংশনের সাথে dx গুণ আকারে আছে মানে চিন্তা করবে এটা একটা প্রশ্ন। সে কি জানতে চায়? সে জানতে চায় কার অন্তরজ cos x। তুমি বলবা উত্তর হচ্ছে sin x এর অন্তরজ। অনেকের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, কোনো অসুবিধা নেই, আস্তে ধীরে আস্তে ধীরে আমার কথা খালি শোনো। যেমন দেখো, মনে করো ddx অফ 10x সমান কি? sec স্কয়ার x। তাহলে এখান থেকে দেখো d অফ 10x সমান sec স্কয়ার x dx। তো তুমি যদি কোথাও দেখো sec স্কয়ার x dx আছে, মনে করো এই জিনিসটা থাকবে না, প্রশ্নে থাকবে এইটা। এই আমরা যখন ইন্টিগ্রেশন করি আমাদের তো যে এইরকম ফরম্যাট থাকবে যে ইন্টিগ্রেশন অফ এইটা। তুমি চিন্তা করবে ইন্টিগ্রেশন ছাড়া যে sec স্কয়ার x dx মানে কি? যখনই কোনো ফাংশনের সাথে dx গুণ আকারে দেখবা, তুমি মনে মনে চিন্তা করবা সে তোমার কাছে জানতে চায়। কি জানতে চায়? সে তার পরিচয় জানতে চায়। মনে করো যে এই যে বাংলা সিনেমায় আগে কিছু সিনেমা থাকতো যে নায়ক এতদিন যাকে বাবা যাই না আসছে সে তার আসল বাবা না। কেউ একজন এসে তার মাকে বলে দিছে বা বাবাকে বলে দিছে বা তার কানে ঢুকাই দিছে এটা তো আপনার আসল সন্তান না। তখন সে কি করতো? কি আমার বাবা, কি আমার বাবা, কি আমার পরিচয়? সে তার পালক পিতা বা পালক মার কাছে গিয়ে খালি এগুলো জিজ্ঞেস করতো। তো এই sec স্কয়ার x dx যখনই তার সাথে dx, এই dx হচ্ছে একজন কান পরা দিয়ে দিছে, তার কান পরা দিয়ে দিছে যে এই বেটা তোর আসল পরিচয় তো তুই জানোস না। তখন সে তোমাকে প্রশ্ন করতেছে কি আমার পরিচয়, কি আমার পরিচয়? তখন তার উত্তর হচ্ছে এই যে কার অন্তরজ sec স্কয়ার x, কার অন্তরজ sec স্কয়ার x। উত্তর হচ্ছে কার? 10x এর। উত্তর কি? 10x এর অন্তরজ। মাথায় কি কিছু ঢুকছে? এটাকে গণিতের ভাষায় কি লিখে? d অফ 10x। বলো মাথা কি ঘুরতেছে নাকি কিছু বুঝতেছো? বলো মাথা কি ঘুরতেছে? বুঝা গেছে? আস্তে ধীরে একটু ওয়েট, কঠিন না, কেউ কঠিন ভাইব না, একটু খালি দেখতে থাকো কি করতেছে। আচ্ছা বলো ddx অফ cos x মানে কি? ddx অফ cos x মানে কি? মাইনাস sin x। ddx অফ cos x মানে মাইনাস sin x। তাহলে d অফ cos x মানে কি? মাইনাস sin x dx। তাই তো? তাইলে এই মাইনাসে তুমি এইদিকে পাঠিয়ে দেবো। অথবা খেয়াল করে দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো, cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x হয়। আচ্ছা আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কাকে অন্তরীকরণ করলে প্লাস sin x হবে, বলো তো দেখি কয়জন বুঝে? এটাও দেখে বুঝতেছো যে cos x কে দেখো, cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x হবে, কথা সত্য। তো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে কাকে অন্তরীকরণ করলে প্লাস sin x হবে। ভেরি গুড, মাইনাস cos x। এই যে দেখো তুমি যদি এখানে একটা মাইনাস দিয়ে দেও তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। তার মানে sin x যদি তার
বাপের পরিচয় জানতে চায়, সাইন এক্স যদি বলে কি আমার পরিচয়, তুমি বলবা তুমি হচ্ছ মাইনাস কজ এক্স এর অন্তরজ। কঠিন ভাইবো না, যাদের অন্তরীকরণ পড়া আছে, যাদের ভাই ওটা তো ডিডি এক্স অফ টেন এক্স হওয়ার কথা, হ্যাঁ টেন এক্স তো দিছি, এই যে ডিডি এক্স অফ টেন এক্স সেক্স স্কোয়ার এক্স, ঠিক আছে তো, হ্যাঁ এতটুকু কি বুঝছো? তার মানে তোমরা কি এই জিনিসটা বুঝতেছো যে কোনো একটা ফাংশনের সাথে যদি ডিএক্স গুণ আকারে থাকে, আমরা এটাকে একটা প্রশ্ন হিসেবে বিবেচনা করব। সে তোমাকে প্রশ্ন করতেছে কি, কার অন্তরজ সেক্স স্কোয়ার এক্স, তুমি বলবা টেন এক্স এর অন্তরজ, ডি মানে ডিফারেন্সিয়েশন অফ টেন এক্স, মানে ডি অফ টেন এক্স। কার অন্তরজ সাইন এক্স, মাইনাস কজ এক্স এর, ডি অফ মাইনাস কজ এক্স। এতটুকু জিনিস ক্লিয়ার হয়েছে? এইবার তুমি আস্তে ধীরে দৌড়াদৌড়ি করো না। আজকে ক্লাসটা আমি অনেক স্লো বুঝাবো, অনেক স্লো, কারণ আজকের ক্লাসের উপর ডিপেন্ড করতেছে আগামী 13-14টা ক্লাস তুমি বুঝতে পারবা কিনা। এখনো পর্যন্ত যা যা পড়াইছি কে কে বুঝছো? সত্যি করে বলো। যদি আজকে ক্লাসটা কারো বুঝতে অসুবিধা হয়, এই ক্লাসটা আরেকবার দেখবা। আজকে ক্লাস যার ক্লিয়ার, ইন্টিগ্রেশন তোমার কাছে আর কঠিন লাগবে না, ইন্টিগ্রেশনে আর কিছু আনক্লিয়ার লাগবে না। বাট আজকে ক্লাসে কোনো একটা টপিক তোমার যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, ক্লাসটা শেষ হওয়ার পরে আজকে রাতে অথবা কালকে ওই পার্টটুকু আরেকবার দেখবা। এখন আমি তোমাকে বললাম, তুমি মনে করো এখানে ইন্টিগ্রেশন চিহ্ন নাই, আমি তোমাকে বললাম যে মনে করো এখানে আছে শুধু সাইন এক্স ডিএক্স। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, ধরো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, আবার লিখি, এটা বাইর করতে বলছে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম শুধু সাইন এক্স ডিএক্স মানে কি, বলো শুধু সাইন এক্স ডিএক্স মানে কি? শুধু সাইন এক্স ডিএক্স মানে কি? এই যে মাত্র দেখে আসছি, শুধু সাইন এক্স ডিএক্স মানে কার অন্তরজ সাইন এক্স? উত্তর হচ্ছে ডি অফ মাইনাস কজ এক্স, তার মানে ডি অফ মাইনাস কজ এক্স। হ্যাঁ বুঝতেছো? তুমি মনে মনে চিন্তা করবা কার অন্তরজ। দেখো সাইন এক্স ডিএক্স, এটা একটা প্রশ্ন, সে তোমাকে জিজ্ঞেস করতেছে কার অন্তরজ, আমার পরিচয় কি, আমি কোত্থেকে আসছি, ইন্টিগ্রেশন কি, অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। সে জিজ্ঞেস করতেছে আমি কোত্থেকে আসছি, তুমি উত্তর দিবা তুমি মাইনাস কজ এক্স এর অন্তরজ, তুমি ওখান থেকে আসছো। কজ এক্স কে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স, আর মাইনাস কজ এক্স কে অন্তরীকরণ করলে হবে প্লাস সাইন এক্স। এখন আমাকে বলো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান এক্স, ইন্টিগ্রেশন অফ ডি কলা গাছ, মানে কি কলা গাছ, লাস্টে প্লাস সি তো থাকবেই, প্লাস সি তো থাকবেই। তাহলে ইন্টিগ্রেশন অফ ডি মাইনাস কজ এক্স কি হবে, মাইনাস কজ এক্স প্লাস সি। বলো এইটা হচ্ছে পিওর ক্যালকুলাসের লজিক, যে ভাই ইন্টিগ্রেশন হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া। এই জিনিসটাকে তুমি এইভাবে চিন্তা করতে পারো, এটা হচ্ছে ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, দুইটা কাটাকুটি। বুঝতেছো নাকি? ইন্টিগ্রেশন হচ্ছে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া, সে বলতেছে অন্তরীকরণ হবে, সে বলতেছে যোগজীকরণ হবে, এরা দুজনকে ভ্যানিশ করে দিবে, উত্তরে থাকবে শুধু মাইনাস কজ এক্স। এটা হচ্ছে পিওর ক্যালকুলাসের লজিক। আস্তে ধীরে, যারা বুঝতেছো না দেখতে থাকো, ক্লাস শেষে আরেকবার রিক্যাপ করবা যারা বুঝতেছো না। এবার আমাকে তোমরা বলো, এটা প্রশ্নটা তোলো, আমি আবার প্রশ্নটা লিখতেছি, তোমরাও তোলো আমিও তুলি। সাইন এক্স কজ এক্স ডিএক্স, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কজ এক্স ডিএক্স মানে কি, বলো। সাইন এক্স কে বাদ দেও, সাইন এক্স কে বাদ দেও। আমি যদি তোমাকে বলি, জিজ্ঞেস করি যে কজ এক্স ডিএক্স মানে কি, সে তোমাকে প্রশ্ন করতেছে কার অন্তরজ কজ এক্স। কজ এক্স তার পিতৃ পরিচয় জানতে চায়। এই কজ এক্স ডিএক্স মানে কি, মনে মনে চিন্তা করো, কজ এক্স ডিএক্স মানে কি, ডি অফ সাইন এক্স। কেন? কারণ সাইন এক্স কে অন্তরীকরণ করলে কজ এক্স পাওয়া যায়। বিশ্বাস না হলে তুমি এই যে মনে মনে দেখো, ভাই এগুলা কিন্তু অন্তরীকরণ অধ্যায় পড়ার পরে মনে মনে পারতে হবে। তুমি অন্তরীকরণ যদি পড়ে থাকো, দেখো আর গ্রহণ করে দাও, কজ এক্স ডি এক্স সমান ডি সাইন এক্স, ডি অফ সাইন এক্স। অন্তরীকরণ অধ্যায় তুমি পড়ে আসছো, রাইট? তার মানে হচ্ছে এতটুকু জিনিস তোমার মনে মনে পারা উচিত। এই যে তুমি অন্তরীকরণ পড়ে আসছো মানে এই জিনিসটা তোমার এখন কি মনে মনে পারতে হবে। যে দেখো কজ এক্স ডি এক্স মানে হচ্ছে ডি অফ সাইন এক্স, দেখো সামনে আছে সাইন এক্স, এটা মানে কি কজ এক্স ডি এক্স, মানে কজ এক্স ডি এক্স এর জায়গায় বসাও ডি অফ সাইন এক্স। এইবার আমাকে তোমরা বলো, এক্স এর সাপেক্ষে এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কোয়ার বাই 2,
লাস্টে প্লাস সি তো থাকবেই। এক্স এর সাপেক্ষে এক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই টু, তাহলে সাইন এক্স এর সাপেক্ষে সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে? তুমি মনে মনে চিন্তা করো, এটাও এক্স এটাও এক্স, এক্স স্কোয়ার বাই টু, তাহলে সাইন এক্স হোল স্কোয়ার বাই টু প্লাস সি। কে কে বুঝছো? বলো বলো বলো, খুবই চমৎকার ভাই। সাইন এক্স হোল স্কোয়ার যে কথা, সাইন স্কোয়ার এক্স একই কথা। তুমি এটা উপরে সাইন স্কোয়ার এক্স বাই টুও লিখতে পারো, সাইন এক্স হোল স্কোয়ার বাই টুও লিখতে পারো, কথা এক। তোমরা কি বুঝতেছো? এখন কিছু ঘাড়তেরা আছে না, যে ভাই ঘাড়তেরা না, ওরাও ভালো। আপনি কজ এক্স এর সাথে ডিএক্স লিখছেন কেন? আপনি তো চাইলে সাইন এক্স এর সাথেও ডিএক্স লিখতে পারেন। কথা সত্য, তার কথা তো উত্তর সঠিক, তার প্রশ্ন তো সঠিক। ঘাড়তেরা না, মানে সে সুন্দর একটা প্রশ্ন করলো, ধরো যে ভাই আমার ইচ্ছা হইলো আমি কজ এক্সকে সামনে রাখবো, সাইন এক্সকে ডিএক্স এর সাথে গুণ করবো, হইতেই তো পারে। কারণ কি, দুইটাই তো গুণ আকারে আছে, সাইন এক্স কজ এক্স ডিএক্স সব তো গুণ আকারে আছে। তার ইচ্ছা হলো সে এটা লিখবে, লিখতেই পারে। এইবার আমাকে বলো, যদি এখানে সাইন এক্স ডিএক্স থাকে, সাইন এক্স ডিএক্স মানে কি বলো? একবারে বলো, মনে মনে বলো। যারা অন্তরীকরণ পড়ছো অবশ্যই এটা এখন পারা উচিত, যে ভাই সাইন এক্স ডিএক্স মানে হচ্ছে একটা প্রশ্ন, সে তোমাকে জানতে চায়, তোমার কাছে জানতে চায় কার অন্তরজ সাইন এক্স, তুমি বলবে কার অন্তরজ? ডি অফ মাইনাস কজ এক্স, কজ এক্স ডি অফ মাইনাস কজ এক্স। মনে আছে আজকে ক্লাসে দেখাইছি যে কজ এক্স এর অন্তরজ মাইনাস সাইন এক্স, তো এখানে তো মাইনাস সাইন এক্স নাই, প্লাস আছে, সামনেটা মাইনাস বসাই দাও। এখন এই মাইনাসটা সামনে পাঠাই দাও, একবারে এই মাইনাস সামনে পাঠাই দাও, একবারে একবারে। এটা তুমি চাইলে এটা পরের লাইনেও দিতে পারো, অথবা একবারে এই মাইনাসটা সামনে পাঠাই দাও, মাইনাসের সামনে থাকলো। এইবার আমাকে বলো কজ এক্স এর সাপেক্ষে কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে? আমরা তো নর্মাল সূত্রগুলো শিখছি এক্স এর সাপেক্ষে। ধরো যে এখানে এক্স, এখানে এক্স, এক্স এর সাপেক্ষে এক্স কে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই টু, বাট এখানে তো আছে কজ এক্স, তাহলে কস স্কোয়ার এক্স বাই টু। তুমি হোল স্কোয়ারও দিতে পারো, অথবা এভাবে দিতে পারো, কস স্কোয়ার এক্স বাই টু অথবা কজ এক্স হোল স্কোয়ার বাই টু, কথা একই। ভাইয়া এটাও সঠিক উত্তর, এটাও সঠিক উত্তর, যে যেইভাবেই করুক। এটা যদি ডেফিনিট ইন্টিগ্রাল হইতো, মানে ওই যে লিমিট যদি দেওয়া থাকতো, লোয়ার লিমিট আপার লিমিট, তাহলে অ্যান্সার এখান থেকে যা আসবে এখান থেকেও তাই, এখান থেকেও তাই, এটাই সঠিক উত্তর। কে কে বুঝছো? একটু ঠান্ডা মাথায় আজকে ক্লাসটা বুঝতে পারলে ইন্টিগ্রেশন তোমার কাছে সহজ হয়ে যাবে। আজকে ক্লাসটা বুঝতে পারলে ইন্টিগ্রেশন তোমার কাছে একদম পানিপাত হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ভেরি গুড, ঠান্ডা মাথায়। হ্যাঁ, ওকে, সুন্দর সুন্দর সুন্দর। এরপরে আরো কিছু সুন্দর ম্যাথ করব। এইবার এই প্রশ্নটা তোলো, প্রশ্নটা তোলো, আমিও লিখতেছি। কজ এক্স ই টু দি পাওয়ার সাইন এক্স ডিএক্স। এইবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই যে ডিএক্স, এইটা কজ এক্স এর সাথে গুণ আকারে আছে নাকি সাইন এক্স এর সাথে, ভালো মতো বুঝো। আগের ম্যাথটাতে, এই ম্যাথটাতে কিন্তু ডিএক্স সাইন এক্স এর সাথেও গুণ আকারে ছিল, কজ এক্স এর সাথেও গুণ আকারে ছিল, যে কোনো একভাবে করলেই হবে। বাট এখানে ডিএক্স কি সাইন এক্স এর সাথে গুণ আকারে আছে? এখানে কিন্তু এই যে পুরাটা, এই পুরাটা কিন্তু একটা ফাংশন ভাইয়া, এই পুরাটা হচ্ছে একটা ফাংশন। কাজেই এই পুরাটা নিয়ে তো আমি করতে যাব না, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। তুমি দেখো এই জিনিসটাকে সহজ সহজ সুন্দর করো। কি হলো? ই টু দি পাওয়ার সাইন এক্স কে তুমি সামনে দিয়ে দাও, এই কজ এক্স এর সাথে ডিএক্স সুন্দর মতো গুণাকারে আছে। এই যে এইবার বলো কজ এক্স ডিএক্স মানে কি? কজ এক্স ডিএক্স হচ্ছে একটা প্রশ্ন, সে তোমাকে প্রশ্ন করতেছে কি আমার পরিচয়। এই যে কজ এক্স প্রশ্ন করতেছে, ডিএক্স মানে প্রশ্ন, সে তার পরিচয় জানতে চায়। তুমি মনে মনে চিন্তা করবে এটা প্রশ্ন, যে কি আমার পরিচয়, আমি কার অন্তরজ। তুমি উত্তরে বলবা যে সামনে আছে ই টু দি পাওয়ার সাইন এক্স এবং কজ এক্স হচ্ছে সাইন এক্স এর অন্তরজ, ডি অফ সাইন এক্স। আর কারো যদি এইভাবে চিন্তা করতে অসুবিধা হয়, তুমি রাফ করে নিবা। দেখো আমি তোমাকে আরেকবার দেখাই দিই। ডি ডি এক্স অফ সাইন এক্স, সাইন এক্স এর অন্তরজ হচ্ছে কজ এক্স, তো তুমি আর গুণন করে দাও ডি অফ সাইন এক্স। তুমি মনে মনে চিন্তা করো এটা ভগ্নাংশ, cos x dx। এই দেখো cos x dx মানে কি? d of sin x। এবার আমাকে তোমরা বলো মনে মনে, ওয়েট আমি সূত্রটা লিখে দেই। e টু দি পাওয়ার x dx, দেখো x এর সাপেক্ষে e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে হয় e টু দি পাওয়ার x প্লাস c। তাইলে আমাকে বলো sin x এর সাপেক্ষে e টু দি পাওয়ার sin x কে ইন্টিগ্রেশন করলে কি হবে? e টু দি পাওয়ার sin x প্লাস c। এই বোঝা যায় নাকি কঠিন লাগতেছে? বলো, ভালো লাগতেছে না? এই ভালো লাগতেছে?
একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, বেশি করিন না। তুমি চিন্তা করো যে বুঝতেছো কিনা, যে আমি অভি ভাই কি বলতেছে এইটা তুমি রিলেট করতে পারতেছো কিনা। শোনো, হায়ার ম্যাথে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে সবাই যে অধ্যায়টাকে ভয় পায়, সবাই যেটাকে বেশি কঠিন বলে, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। তুমি যদি ইন্টিগ্রেশন ভালো মতো বুঝো, তার মানে হায়ার ম্যাথের আর কোনো অধ্যায় তোমার কাছে কঠিন লাগবে না। ইন্টিগ্রেশন হচ্ছে একটা টেস্টিং অধ্যায়, যে এই অধ্যায় যে ভালো পারে, তার মানে হায়ার ম্যাথ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, কোনো অধ্যায় সে চাইলে বুঝবে না এমন কোনো অধ্যায় হবে না। যে ইন্টিগ্রেশন বুঝে সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি, আইসিটি, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি, পরিবেশ সব বুঝবে, কৃষি শিক্ষা সবই বুঝবে। বুঝছো? তো তুমি যদি ইন্টিগ্রেশনটা ভালো মতো বুঝো, তোমার মধ্যে কনফিডেন্স চলে আসবে, যেহেতু আমি এইটা বুঝে গেছি, তাহলে এখন আমি চাইলে সবই বোঝা সম্ভব। তুমি যদি চাও, ইফোর্ট দেও, তোমার কাছে ইন্টারমিডিয়েটের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আর কিচ্ছু না, ইফোর্ট দিলেই তুমি পারবা। তুমি যদি না পড়ো, না ইফোর্ট দেও, তাইলে তো আর ওই আলাপ করে লাভ নাই। হচ্ছে ওকে, ফাইন। এইবার আমাকে তোমরা বলো, এখানে আমি প্রশ্ন লিখি, এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স, বলো এই এক্স স্কোয়ার কি ডিএক্স এর সাথে গুণাকারে আছে? ভাই কোনো পাওয়ার থাকলে এগুলাকে নিবা না, পাওয়ারগুলো ঝামেলা করবে। এক্স স্কোয়ার কিন্তু ডিএক্স এর সাথে গুণাকারে নাই, গুণাকারে আছে পুরা জিনিসটা। আমাকে তুমি বলো, আমি যদি তোমাকে বলি এটার সাথেও ডিএক্স গুণাকারে আছে, এক্স এর সাথেও গুণাকারে আছে, তুমি কোনটা নিবা? এটা নিবা নাকি এক্স নিবা? কোনটা ইজি? এক্স অবশ্যই, এতটুকু জিনিস তো আমরা ইজিলি জানি, পাওয়ারগুলোকে আমরা নিবই না আগে। তাহলে খেয়াল করে দেখো, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার যেমন আছে এমনি থাকুক, তুমি দেখো ডিএক্স এর সাথে এই পুরাটাও গুণাকারে আছে, এক্সও গুণাকারে আছে। তুমি সহজ জিনিসটা চিন্তা করো যে এক্স ডিএক্স। এইবার আমাকে তোমরা বলো এক্স ডিএক্স মানে কি? সে তোমার কাছে পরিচয় জানতে চায়, বলো এক্স ডিএক্স মানে কি? সে জানতে চায় কার অন্তরজ এক্স। এইবার যারা অন্তরীকরণ পড়ছো তোমরা বলো, কাকে অন্তরীকরণ করলে এক্স পাওয়া যায়? অন্তরীকরণ করলে কিন্তু পাওয়ার কমে, এক করে কমে। তুমি যদি এক্স টু দি পাওয়ার 5 কে অন্তরীকরণ করো, এক্স এর পাওয়ার 5 থেকে কমে 4 হয়ে যাবে। যদি এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করো, এক্স এর পাওয়ার কিন্তু 2 থেকে কমে 1 হয়ে যাবে। আমি তোমাকে একটু দেখাই, দেখো সে জানতে চায় কার অন্তরজ এক্স। তুমি যদি এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করো হবে 2x, তার মানে ডি অফ এক্স স্কোয়ার সমান 2x dx। তো একটা জিনিস তুমি দেখো ভাইয়া, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে এক্স হয়, বাট সে কিন্তু সাথে লেজ নিয়ে আসে। লেজ হিসেবে কাকে নিয়ে আসে? 2। ভালো মতো বোঝো, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে এক্স পাওয়া যায়, কথা সত্য, বাট ভাইয়া এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে তো 2x হয়। তো ইচ্ছা করে আমরা এখানে 2 দিয়ে গুণ করলাম, কারণ আমরা তো অন্তরীকরণ পড়ছি, তাই না? এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে যে 2x হয়, এইটা যে জানো না, তোমার তো ইন্টিগ্রেশন পড়াই উচিত না। এতটুকু অন্তরীকরণ কিন্তু পড়ে আসতে হবে ইন্টিগ্রেশন বোঝার জন্য। তো দেখো, আমি ইচ্ছা করে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, এই কাজটা কে কে বুঝছো? ইচ্ছা করে 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে ভাগ করছি, কেন করছি এই কাজটা? কারণ এই যে সামনে 1/2 থাকুক, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর এই পুরা জিনিসটা হচ্ছে কারণ তো রোজ, এই যে দেখো 2x স্কোয়ার ডি 2x dx, কারণ তো রোজ ডি অফ এক্স স্কোয়ার। এই শেষ। এইবার দেখো আমরা সূত্র জানি, এগুলো মনে মনে এগুলো লিখে রাখবে না। ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে এখানে জাস্ট এক্স এর জায়গায় এক্স স্কোয়ার আছে, তাহলে উত্তর কি? সামনে হাফ, ই টু দি পাওয়ার এক্স, এক্স এর জায়গায় বসবে এক্স স্কোয়ার। আসলেই বুঝতেছো আজকে ক্লাসটা? যারা বুঝতেছো তোমরা ভালো মতো পড়াশোনা করো। আজকে ক্লাসটা হচ্ছে ফিল্টারিং ক্লাস। যারা ভালো মতো বুঝতেছো, তার মানে তুমি চাইলে ইন্টারমিডিয়েটে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কুপায় দিতে পারবা যদি ইফোর্ট দেও, যদি বাসায় বেশি করে প্র্যাকটিস করো। তোমার দ্বারা বুয়েট, কুয়েট, রুয়েট, সুয়েট, আইইউটি, এমএসটি, বুটেক্স, মেডিকেল, ঢাবি সব জায়গায় চান্স পাওয়া পসিবল। আর যারা বুঝতেছো না, তোমরা আরেকবার ক্লাসটা করো। কিছু স্টুডেন্ট একবার করে একটা ম্যাথ বুঝে যায়, কিছু স্টুডেন্ট 2 বার করা লাগে। হইতে পারে তুমি একটু স্লো লার্নার, তোমার একটু ইফোর্ট বেশি দেওয়া লাগে। অন্য স্টুডেন্টটা 6 ঘন্টা পড়লে তুমি 8 ঘন্টা পড়বা, অন্য স্টুডেন্ট 9 ঘন্টা পড়লে তুমি 10 ঘন্টা পড়বা। তুমি প্র্যাকটিস করবা বেশি। সবার মেধা তো সমান হবে না, স্বাভাবিক। ধরো কারো মেধা অনেক বেশি, কারো মেধা একটু কম, মানে মেধা বলতে কি সৃষ্টিকর্তা তোর মেধা কম বেশি তাই নাই, বাট হইতে পারে যে একজন ফাস্ট লার্নার, একজন স্লো লার্নার। তুমি স্লো লার্নার, তুমি বেশি ইফোর্ট দাও। এই ক্লাসটা যে জায়গাটা বুঝতেছো না, ওই ক্লাসটা আরেকবার দেখো,
তাহলে বলো, যারা যারা এই জিনিসগুলো বুঝতেছো আজকে ক্লাসটা, তোমরা যদি ইফোর্ট দেও, নিজের বেস্ট ইফোর্ট দেও, তোমার যেটা টার্গেট, তোমার টার্গেট বুয়েট হলে তুমি বুয়েটে চান্স পাবা, তোমার টার্গেট রুয়েট চুয়েট কুয়েট আইইউটি এমএসটি বুটেক্স ঢাবি মেডিকেল হলে তুমি চান্স পাবা, যদি খালি নিজের বেস্ট পরিশ্রমটা করো। আর যদি ফাঁকিবাজি করো, শেষ, তুমি নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করবা, সাবধান হয়ে যাও। ঠিক আছে, এইবার আমাকে বলো এইটা। আচ্ছা, প্রশ্নটাকে দেখো, আমি যদি জিজ্ঞেস করি তোমাকে যে এক্স স্কোয়ারের সাথে ডিএক্স কি গুণাকারে আছে, কি বলবা বলো তো? প্রশ্নটা তোলো আর এই প্রশ্নের উত্তর দাও। এক্স সাইন এক্স স্কোয়ার ডিএক্স। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এক্স স্কোয়ারের সাথে ডিএক্স কি গুণাকারে আছে, না ভাই, এখানে কিন্তু এই সাইন এক্স স্কোয়ার পুরোটা একটা ফাংশন, সাইন থিটা, সাইনের পরে যেটা থাকে সেটা একটা অ্যাঙ্গেল, সাইন এক্স স্কোয়ার এই পুরোটা কিন্তু একটা ফাংশন। যে কেউ যদি ভাবে যে এক্স স্কোয়ারের সাথে ডিএক্স গুণাকারে আছে, হবে না। এই পুরা সাইন এক্স স্কোয়ারের সাথে ডিএক্স গুণাকারে আছে এবং এই এক্স এর সাথে আছে গুণাকারে। তাহলে আমাকে বলো, আমি বলতে পারি ডিএক্স সাইন এক্স স্কোয়ারের সাথে গুণাকারে আছে, এক্স এর সাথেও গুণাকারে আছে। কোনটাকে নিলে ইজি হবে বলো? সাইন এক্স স্কোয়ার সহ নিবা? না ভাই, ওইটা সহ নিলে তো বহুত ঝামেলা হয়ে যাবে। তাইলে সাইন এক্স স্কোয়ার এটা শুরুতে থাকুক, আর এই যে এক্স ডিএক্স এটাকে এক পাশে করো। এবার আগের ম্যাথটার মতোই বলো, ধুর, এই যে এক্স ডিএক্স, বলো এক্স ডিএক্স মানে কি? এক্স ডিএক্স মানে হচ্ছে সে তার পরিচয় জানতে চায়, কার অন্তরজ এক্স? এক্স স্কোয়ারের অন্তরজ। মনে মনে চিন্তা করো, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x হয়। কত হয়? 2x। এই যে 2 দিয়ে গুণ, সমতা ঠিক রাখার জন্য 2 দিয়ে ভাগ। আচ্ছা, মাথা কি একটু খুলতেছে? সামনে সাইন এক্স স্কোয়ার, আর এটা মানে কি? ডি অফ এক্স স্কোয়ার। এইবার আমরা সূত্র শিখছি, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স মানে হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস সি। এটা ছিল আমাদের সূত্র, রাইট? এইখানে দেখো, এক্স এর জায়গায় আছে এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় কি আছে? জাস্ট এক্স স্কোয়ার বসবে, সামনে মাইনাস চলে আসবে, মাইনাসটা একদম সামনে পাঠিয়ে দিলাম, হাফ কজ এক্স স্কোয়ার প্লাস সি। মাথা কি একটু আধটু খুলতেছে? আস্তে আস্তে আস্তে, তাড়াহুড়া নাই আজকে, এত আস্তে পড়াবো আজকে, দৌড়াবই না। এইবার আমাকে এখানে বলো, এখানে কি এই ই টু দি পাওয়ার এক্স এর সাথে ডিএক্স গুণাকারে আছে নাকি নাই বলো? প্রশ্নটা তোলো এবং উত্তর দেও। ই টু দি পাওয়ার এক্স টেন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ভাই, এখানে কিন্তু এই ই টু দি পাওয়ার এক্স এর সাথে ডিএক্স গুণাকারে নাই। কারণ কি? কারণ এই টেন ই টু দি পাওয়ার এক্স এই পুরোটা একটা ফাংশন। সাইন কস টেন এই যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনের পরে যেটা থাকে সেটা অ্যাঙ্গেল, এই পুরাটা মিলে একটা ফাংশন। টেন ই টু দি পাওয়ার এক্স পুরাটা একটা ফাংশন, কাজে এটাকে সামনে রেখে দাও, এটাকে সামনে রেখে দাও, টেন ই টু দি পাওয়ার এক্স। আর এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই যে এই ই টু দি পাওয়ার এক্স এবং এই ডিএক্স, এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এইবার আমাকে বলো, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে কি বলো? কার অন্তরজ ই টু দি পাওয়ার এক্স? কার অন্তরজ ই টু দি পাওয়ার এক্স? বলো বলো বলো। ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ, ডি ই টু দি পাওয়ার এক্স। এইবার আমাকে বলো, আমরা এই সূত্রটা শিখি নাই, এটা আমরা আগামী ক্লাসে শিখবো, বাট লিখে রাখো এই দুটো সূত্র। ওয়েট, এই আমরা সূত্র কয়টা শিখছিলাম? একটু ওয়েট, তোমরা এখানে লিখে রাখো। সূত্র কয়টা শিখছিলাম? 12টা না? সূত্র কয়টা শিখছিলাম? 12টা। লেখো 13, আগে লিখে রাখো, পরে এগুলো প্রমাণ আগামী ক্লাসে দেখাবো। ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডিএক্স সমান লন সেক এক্স। লনের পরে একটা মডুলাস দিও, মডুলাস দিলেও হয়, ফার্স্ট ব্র্যাকেট দিলেও হয়। লনের পরে যেহেতু নেগেটিভ কিছু হয় না, এই জন্য মডুলাস দিয়ে দিই। 14 ইন্টিগ্রেশন অফ কট এক্স ডিএক্স। আচ্ছা, এটার প্রমাণ এখনই দেখাই ফেলি, লন সাইন এক্স প্লাস সি। তো অনেকেই ভাবতেছো যে ভাই এই সূত্রগুলো কোত্থেকে আসলো, কেমনে আসলো? তুমি দুইভাবে এটা প্রমাণ করতে পারো। একটা হচ্ছে, তুমি যদি লন সেক এক্স এটাকে অন্তরীকরণ করো, দেখবা টেন এক্স আসবে, এবং লন সাইন এক্স এটাকে যদি অন্তরীকরণ করো, দেখবা কট এক্স আসবে। বাট তুমি যদি ইন্টিগ্রেশনের সাহায্যে প্রমাণ দেখতে চাও, 13 এর প্রমাণ দেখো, ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডিএক্স মানে কি? টেন এক্স মানে কি? সাইন এক্স বাই কজ এক্স। তো সাইন এক্স এর সাথে ডিএক্স গুণাকারে আছে, এই দেখো
টেন এক্স মানে কি সাইন এক্স বাই কস এক্স। তো দেখো এই সাইন এক্স এর সাথে ডিএক্স কি গুণাকারে আছে, শোনো এই ডান পাশে ডিএক্স দিয়ে গুণ করা যায় কথা, মানে তুমি চিন্তা করো ডিএক্সটা উপরে লিখে তো একই কথা। এইবার আমাকে তুমি বলো সাইন এক্স ডিএক্স মানে কি, সাইন এক্স ডিএক্স মানে কি, হোয়াট কি, সে তার পরিচয় জানতে চায়। সাইন এক্স ডিএক্স মানে কি, ডি অফ মাইনাস কস এক্স, ভেরি গুড, ডি অফ মাইনাস কস এক্স ডিভাইড বাই কস এক্স। দেখো এই যে ভাই এই ডিএক্স তো লবের সাথে গুণাকারে আছে তাই না, সাইন এক্স ডিএক্স, তো সাইন এক্স ডিএক্স মানে ডি অফ মাইনাস কস এক্স। এবার এই মাইনাসটাকে এটা একবারেই করে ফেলো, মাইনাসটাকে সামনে পাঠিয়ে দাও, ডি অফ কস এক্স নিচে কস এক্স। এইবার আমাকে তোমরা বলো প্রথম ক্লাসে সূত্র পড়ছিলাম ডি এক্স বাই এক্স সমান লন এক্স, কার কার মনে আছে বলো, লন এক্স প্লাস সি, dx বাই এক্স লন এক্স প্লাস সি মনে আছে, এই যে এইভাবে দেখাইছিলাম ক্লাসে 1 বাই এক্স ডিএক্স, কথা তো একই, 1 বাই এক্স ডিএক্স যে কথা ডিএক্স দিয়ে উপরে গুণ করে দিলে এই ডিএক্স বাই এক্সই তো হবে, কথা তো একই নাকি, কি আবার ভাই বোন আছে আলাদা। তাহলে এবার আমাকে বলো ডিএক্স বাই এক্স উত্তর হচ্ছে লন এক্স, তাইলে ডি কজ এক্স বাই কজ এক্স কি হবে, মাইনাস লন কজ এক্স, লনের পরে নেগেটিভ হয় না এই জন্য পজিটিভ চিহ্ন দিলাম। এখন মানে তোমাকে আগে ব্র্যাকেট দিয়ে দেখাই বুঝতে সুবিধা, লন কজ এক্স প্লাস সি। এখন আমাকে বলো তোমরা কি জানো যে লনের সামনে যদি কোনো চিহ্ন থাকে সেটা পাওয়ার হয়ে যায়, মনে করো লনের সামনে মাইনাস আছে মানে কি -1, শুধু মাইনাস মানে কি -1 না, এই সামনে মাইনাস মানে কি -1, এটা পাওয়ার হয়ে যাবে লন cos x টু দি পাওয়ার -1 প্লাস সি। এবার আমাকে বলো cos ইনভার্স মানে কি 1 বাই cos, cos টু দি পাওয়ার -1 মানে কি 1 বাই cos, 1 বাই cos মানে কি sec, কে বুঝছো, লন sec x, লনের পরে যেহেতু পজিটিভ হয় অলওয়েজ এই জন্য আমরা মডুলাস ইউজ করি, বাট তুমি যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লেখো কোনো সমস্যা নাই। কে বুঝছে, কয়জন বুঝছে, একইভাবে এটা নিজেরা করবা পারবা না, এই চমৎকার না, সুন্দর সূত্র না, সামনে মাইনাসটা পাওয়ার হয়ে যাবে, cos এর উপর পাওয়ার -1 মানে 1 বাই cos, 1 বাই cos মানে sec, এটা করে ফেলো, এটা এখনই করে ফেলো, আমি দেখাই দিই, ওয়েট 14 প্রমাণ ইন্টিগ্রেশন হবে, এই ভালো লাগতেছে না, cot x, cot x মানে কি cos x বাই sin x, সাথে গুণাকারে আছে dx, তাহলে dx টা কার সাথে গুণাকারে আছে, লবের সাথে, এই মনে করো এখানে এটা 2 দিয়ে গুণ করলাম, তাহলে এটা কার সাথে গুণ হবে, লবের সাথে গুণ হবে তাই না, হরের সাথে তো গুণ হবে না। তাহলে এই যে cos x dx, cos x dx মানে কি ইন্টিগ্রেশন অফ cos x dx মানে হচ্ছে d অফ sin x, d অফ sin x, sin x এর অন্তরজ cos x, cos x dx মানে হচ্ছে কার অন্তরজ cos x, sin x এর অন্তরজ, নিচে sin x, সেম সূত্র দেখো, ইন্টিগ্রেশন অফ dx বাই x মানে হচ্ছে ln x, তাহলে এখানে x এর জায়গায় আছে sin x, ln sin x, তুমি মডুলাসও দিতে পারো ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারো, যেটাই খুশি দাও কোনো সমস্যা নাই। এই দুটো সূত্র ক্লিয়ার, এই দুটো সূত্র আর জীবনে ভুল হবে বলো, এই দুইটা সূত্র আর জীবনে ভুল হবে, এই সূত্রটা এই দুটো সূত্র আর জীবনে ভুল হবে না, ইন্টিগ্রেশন অফ dx বাই x সমান ln x, এটা মুছে দিই, এটা তো একই কথা শেষ, এই দুইটা সূত্র আর কারো ভুল হবে না, ঠিক আছে। তাহলে এইবার এটাতে বলো, দেখো ম্যাথে আসো, ইন্টিগ্রেশন অফ tan x dx সমান ln sec x প্লাস সি। এইখানে দেখো এই যে তুমি ইন্টিগ্রেশন করবা e⁻x এর সাপেক্ষে, আর আমরা তো সূত্রগুলা শিখছিলাম x এর সাপেক্ষে, তুমি মনে মনে চিন্তা করো এখানে x এখানে x, tan x dx, ইন্টিগ্রেশন অফ tan x dx মানে কি ln sec x, ln sec x, x এর জায়গায় e⁻x প্লাস সি। বলো কে বুঝছো, সুন্দর, এইভাবে চিন্তা করার মতো কোনো অধ্যায় আরো আছে বলো, এই যে আমরা ইন্টিগ্রেশনের উপর এত জোর দেই কেন, কারণ কি এইভাবে চিন্তা করার জিনিস অন্য কোনো অধ্যায় আছে, তুমি মনে করো যে ম্যাট্রিক্স নির্ণায়ক পড়ছো, সরল রেখা পড়ছো, বৃত্ত পড়ছো, বাট এই যে চিন্তার লেভেল, যারা এইভাবে সুন্দর করে চিন্তা করতে পারে, যে রিভার্স চিন্তা, উল্টা চিন্তা, মনে করো তুমি একটা কাজ করতে যাবা, আমরা কি করি, আমরা হচ্ছি
অপরিণামদর্শী। একটা কাজ করলে কি কি ইফেক্ট হইতে পারে ওইটা চিন্তা না করেই আমরা কাজ করে ফেলি, পরে বিপদে পড়ি। তো ইন্টিগ্রেশনটা তোমাকে কি শেখাচ্ছে, যে একটা কাজ করলে কি কি ইফেক্ট হইতে পারে ওইটা চিন্তা করা। এখন থেকে একটা কাজ করলে এটা ভালো হবে নাকি খারাপ হবে, এটার ইম্প্যাক্ট কি কি হইতে পারে, সব কিছু চিন্তা করে আগে তারপরে কাজ করবা। বুঝছো ঘটনা? তোমাকে চিন্তা করা শিখাইতেছে, এইভাবে তোমাকে চিন্তা করা শিখাবে, তোমার চিন্তার লেভেলটা আপগ্রেড হবে। এইবার বলো এখানে e⁻10x, এটার সাথেও dx গুণাকারে আছে, sec স্কয়ার x এটার সাথেও গুণাকারে আছে। আমি কোনটা নিব বলো? এই পাওয়ারওয়ালাগুলা নিব? পাওয়ারওয়ালাগুলাকে সামনে রেখে দিবা? এগুলা ঝামেলা, জীবনে ঝামেলার মানুষও আসবে, ভালো মানুষও আসবে। তুমি কাকে অ্যাকসেপ্ট করবা? ভালো মানুষকে অ্যাকসেপ্ট করবা। এই যে তোমাকে মনে করো যে দুইজন পছন্দ করে, তুমি কারটা অ্যাকসেপ্ট করবা? যে তোমার জীবনে ভালো কিছু নিয়ে আসবে, তাই না? আর একে সামনে রেখে দিবা যে তুই ওয়েটিং এ থাক। এইবার দেখো এই যে এ ওয়েটিং এ আছে, আর এর সাথে মনে করে যে বিয়ের সাথে হয়ে গেছে, তাহলে তো এর কাজ শেষই। এখন sec স্কয়ার x dx মানে কি বলো? sec স্কয়ার x dx মানে কি? সে তোমাকে প্রশ্ন করতেছে, সে তোমার কাছে জানতে চায় কার অন্তরজ sec স্কয়ার x? উত্তর হচ্ছে 10x এর অন্তরজ। হ্যাঁ, এটা জানো তো, 10x কে অন্তরীকরণ করলে sec স্কয়ার x হয়, ddx হবে। এগুলো তোমাকে আবার দেখাচ্ছি, কারণ অনেকেই অন্তরীকরণের সূত্রই ভুলে গেছে। 10x এর অন্তরজ sec স্কয়ার x, এইবার তুমি আর গুণন করে দাও মনে মনে। এগুলো দেখাইতে হবে না, এগুলো মনে মনে মন কলা খাইবা। মনে মনে মন কলা খাওয়ার খেলা খেলছো কে কে বলো? ছোটবেলায় মনে মনে মন কলা, এই সর্বনাশ। ছোটবেলায় আমাকে আমাদের বাড়ির একজন পাশের একজন কাকা এই মনে মনে মন কলা খাওয়ার খেলা শিখাইছিল। আমি মনে মনে মন কলা খাইছি, তারপর সে আমি জিজ্ঞেস করছে যে কয়টা খাইছি, বলে দিবে। এবার তো আমি চিন্তা করতাম সর্বনাশ, উনি তো জাদুকর, মানে আমি তো আমার কাছে তার ভাবসাবই আলাদা। এরপর থেকে তো মনে করো আমি চিন্তা করি যে উনি তো একদম ওলিয়া উলিয়া, মনে করে যে কি একটা অবস্থা। হ্যাঁ, সর্বনাশ, উনি কেমনে বললো, এই চিন্তায় তো আমার ঘুম হারাম, যে কেমনে সম্ভব উনি আমার, তার মানে কি আমি মনে মনে যা চিন্তা করি উনি বুঝতে ফেলে, বিপদ, তাই না? এইগুলা মনে মনে মন কলা খাইতে হবে। তো দেখো d(10x), এইবার চিন্তা করো, আমরা তো সূত্র শিখছি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, x এর সাপেক্ষে e⁻x ইন্টিগ্রেশন করলে হয় e⁻x। এবার 10x এর সাপেক্ষে e⁻10x, উত্তর হবে e⁻10x + c। শেষ। এই ছিল আমাদের আজকের ক্লাস। এখন তোমরা আমাকে বলো, আজকের ক্লাস কি সাফল্যমণ্ডিত হয়েছে? আজকের ক্লাস কি সাফল্যমণ্ডিত হয়েছে? কে কে বুঝছো? আজকের ক্লাস যারা বুঝতে পারছো তোমাদের কাছে ইন্টিগ্রেশন ইজি লাগবে, যারা বুঝতে পারো নাই তোমাদের কাছে ইজি লাগবে। যেই টপিকটা বুঝতে অসুবিধা হয়েছে এই টপিকটা আরেকবার রিক্যাপ করবে। একজন বলছে একটু রিক্যাপ করে দেন এই ম্যাথটা। দেখো, প্রথম কথা হচ্ছে পাওয়ারওয়ালা কোনো কিছুর সাথে dx গুণ আকারে চিন্তা করবা না। তাহলে তুমি কোনো কিছুকে ডিরেক্ট, আমাকে বলো কোনো কিছুকে ডিরেক্ট অন্তরীকরণ করে তুমি এটা পাইবা? পাইলেও তো e⁻10x, তুমি এটাকে অন্তরীকরণ খেয়াল করে দেখো। কেউ যদি তুমি এভাবে চিন্তা করো, খেয়াল করে দেখো, ddx মনে করো তুমি এটাকে নিলা, এটাকে নিয়ে কাউন্ট চিন্তা করলা, দেখো এটাকে অন্তরীকরণ করলে কি ভয়াবহ জিনিস চলে আসে, e⁻10x, কিন্তু এটা তো x না, 10x তো x না, এটাকে অন্তরীকরণ করলে sec স্কয়ার x। এই দেখো সাথে এইগুলো আসতে থাকবে। তো এগুলোকে এখানে তুমি মনে করো যে ওইভাবে চিন্তা করতে যাও। আচ্ছা ওয়েট, এটা তো আমি উল্টা জিনিস বুঝাইতেছি। তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়, কাকে অন্তরীকরণ করলে এটা পাওয়া যায়, এটা দিয়ে ভাগ করা লাগবে, এটা দিয়ে ভাগ, দেখো ঝামেলা হবে, ভাগ আকারে চলে আসবে। এরকম হবে d(e⁻10x) ডিভাইড বাই sec স্কয়ার x সমান e⁻10x dx। এই ভাগ দেখো, এই ঝামেলার মধ্যে কে যায় ভাই? এই ঝামেলার মধ্যে যাওয়ার দরকার আছে? ম্যাথটা বড় হবে, এই ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই। ম্যাথ কিন্তু মিলবে, ম্যাথ মিলবে, বাট ঝামেলা হবে, বড় হবে। এইভাবে করেও মিলাইতে পারবা, বাট বড় হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। আর অনেক ফাংশনে এভাবে করতে গেলে ম্যাথ এত বড় হবে, এত জটিল হবে, তুমি কোনো কুল কিনারা খুঁজে পাবা না। ঠিক আছে, ওকে, ফাইন ফাইন ফাইন, চমৎকার, সুন্দর। তো এই ছিল আমাদের ইন্টিগ্রেশন লেকচার কত? ইন্টিগ্রেশন লেকচার 3। তো লেকচার 1, 2, 3 মিলে আজকে ক্লাসের পর বাড়ির কাজ দিব। আমি যদিও বলছিলাম যে লেকচার 1 আর 2 মিলে বাড়ির কাজ দিব,
বাট বাড়ির কাজ দেওয়া হয়নি। বাট আজকে ক্লাসের পর অবশ্যই বাড়ির কাজ দিব, লেকচার 1 2 3 মিলে। আমাদের নেক্সট ক্লাস কবে বলো? আচ্ছা শোনো, আমি আবার বলছি, কেউ যদি এমন থেকে থাকো যে আজকে ক্লাসটা বুঝতে একটু প্রবলেম হয়েছে, তুমি আশাহত হবে না, তুমি কোনোভাবেই ভাববা না যে ভাই তাহলে মনে হয় আমি একটু পিছিয়ে পড়ছি বা আমি হয়তো একটু স্লো লার্নার। না, বুঝতে অসুবিধা হইতেই পারে, কারণ কি হয়তো তুমি অন্তরীকরণ ভালো মতো পড়ে আসো নাই, বা অন্তরীকরণটা এখনো তোমার শেষ হয় নাই, বা অন্তরীকরণটা পড়ছো কিন্তু তোমার মাথায় এখনো ভালো মতো ঢুকে নাই, এই জন্য তোমার বুঝতে অসুবিধা হচ্ছে। শোনো, আজকে ক্লাসটা যাদের বুঝতে অসুবিধা হয়েছে, তোমরা ইন্টিগ্রেশন বুঝতে অসুবিধা হচ্ছে এটা ভাববা না, তুমি ভাববা যে তুমি অন্তরীকরণটা ভালো মতো পড়ো নাই। কারণ আজকে ক্লাসে যা পড়ছি সবই অন্তরীকরণ, আজকে ক্লাসে যা পড়ছি 90% অন্তরীকরণ, 10% ইন্টিগ্রেশন। কাজেই কারো যদি আজকে ক্লাসটা বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা আগে অন্তরীকরণ অধ্যায়টা পুরোটা শেষ করো, তারপরে আবার লেকচার নোটটা রিভিশন দেও, তারপরে ইন্টিগ্রেশন শুরু করো। আমাদের ইন্টিগ্রেশনের নেক্সট ক্লাস আগামী সপ্তাহের বুধবারে, যেহেতু এই রবিবারে আমাদের এসিএস গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রাম, শনি সোম এই 2 দিন বন্ধ থাকবে আগামী সপ্তাহে, এবং এই সপ্তাহের আজকেই লাস্ট ক্লাস। আগামী সপ্তাহে 2টা ক্লাস হবে, বুধ এবং শুক্র, মাঝখানে একটা ভালো ছুটি পাইলা। তো যাদের অন্তরীকরণ অধ্যায় শেষ হয় নাই, এমন কেউ যদি থেকে থাকো অন্তরীকরণ অধ্যায় এখনো পুরোটা শেষ হয় নাই, তোমরা আগামী বুধবারের আগে পুরো অধ্যায়টা শেষ করে ফেলবা, শেষ করে সবগুলা ক্লাসের লেকচার একবার রিভিশন দিবা, তারপরে ইন্টিগ্রেশনের 3টা ক্লাস করে বুধবারে যখন 4 নম্বর লেকচারে আসবা, দেখবা তুমিও একদম সাথে সাথে বুঝে যাচ্ছ। ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসের পর লেকচার 1 2 3 মিলে বাড়ির কাজ দিব আগামীকালকে, আগামীকালকের মধ্যে বাড়ির কাজ দিয়ে দিব, এবং বাড়ির কাজ করার টাইম কয়দিন? 7 দিন পাচ্ছ তোমরা। আগামী বুধবারের আগে শেষ করবা, বেশি বাড়ির কাজ হবে না, আজকে ক্লাসের পর সামান্য বাড়ির কাজ হবে। বাড়ির কাজগুলো করার ডেডলাইন আগামী সপ্তাহের বুধবার। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইন্টিগ্রেশন কেমন লাগতেছে বলো? এখন কলেজে যাওয়ার পরে কোনো ফ্রেন্ড যদি জিজ্ঞেস করে যে ইন্টিগ্রেশন কেমন কেমন অধ্যায়, আর কঠিন বলবা? ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আগামী সপ্তাহের বুধবারে দেখা হবে। টাটা।